হ্যালো আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? তো তোমরা কিছুদিন আগে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ করেছো, তো এখন সামনে কিন্তু আরও বিশাল একটা চ্যালেঞ্জ তোমাদের জন্য অপেক্ষা করছে। এইচএসসির কথা আমি যদি ছোট্ট করে একটু বলি, এইচএসসি পুরো বিষয়টা এমন একটা প্রসেস যেখানে তোমার পড়া থাকে অনেক বেশি এবং সময় থাকে খুবই কম, এবং তোমার এইচএসসির পর কিন্তু আরও অনেকগুলো ধাপ আছে, অ্যাডমিশন আছে, সব কিছু মাথায় রেখেই কিন্তু তোমার এখন থেকে নিজের প্রস্তুতিটা শুরু করতে হবে। বিশেষ করে তোমাদের যাদের টার্গেট মেডিকেল বা তোমার ডিইউ যে সায়েন্স বায়োলজি বেসড যে সাবজেক্টগুলো আছে, যেমন তোমার ফার্মেসি বলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলো, বায়োকেমিস্ট্রি বলো, তোমার যদি টার্গেট থাকে এই সকল সাবজেক্ট, তাহলে অবশ্যই তোমার কিন্তু ফুল ফোকাসটার বলা যেতে পারে তোমার পড়াশোনার 80%ই কিন্তু তোমার ইনভেস্ট করতে হবে বায়োলজিতে। তো চলো আমরা এমন একটা চ্যাপ্টারের একটা টপিক দেখি যেটা আমরা অলরেডি এসএসসিতে পড়ে আসছি, যেটা হচ্ছে আমাদের এসএসসিতে থাকা তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। এই কোষ বিভাজনে আমাদের মাইটোসিস নিয়ে খুব বিস্তৃতভাবে লেখা থাকলেও মিওসিস নিয়ে বিষয়টা ছিল খুবই ক্ষুদ্র। আজকের এই ক্লাসটাতে আমরা শিখব যে মিওসিসকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি বা মিওসিসটা আসলে কিভাবে ঘটে থাকে। ঠিক আছে? আচ্ছা, তার আগে বলে রাখি যে আসলে তোমরা ওভারঅল কি পাচ্ছ আমাদের এই সিনিয়র বা এইচএসসি সেগমেন্টে। প্রথম কথা, প্রতিদিন তোমাদের জন্য থাকছে লাইভ ক্লাস। প্রতিটা বিষয়ের ক্লাসের সময়টা থাকে 1 ঘন্টা 30 মিনিট এবং ক্লাসটা হবে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপসে। যারা অলরেডি আমাদের সাথে আগে থেকে আছো তারা প্রতিটা নিয়মই জানো, তারপর আমরা একটু দেখি। এবং একই সাথে তোমাদের প্রতিটা ক্লাসে আমরা তো বেসিক পড়াবো, পাশাপাশি আমরা কিছু সিকিউ এমসিকিউতে ফোকাস করি। এবং প্রতিটি লাইভ ক্লাসে তোমার টিচারের দাগানো অর্থাৎ আমাদের দাগানো তুমি যে লেকচার স্লাইডটা চাচ্ছ সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ। এখন মনে করো কোনো কারণে তুমি লাইভ ক্লাসটা করতে পারলে না, সেক্ষেত্রেও তোমার হতাশ হওয়ার কিছু নেই, কারণ তুমি রেকর্ডেড ক্লাসগুলোও কিন্তু পেয়ে যাবে এবং রেকর্ডেড ক্লাসের সাথে তুমি কিন্তু রেকর্ডেড ক্লাসের স্লাইডটাও পেয়ে যাচ্ছ। এবং রেকর্ডেড ক্লাসের সময় তোমার যদি কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে তুমি জিজ্ঞেস করে 10-10 থেকে উত্তরটা পেয়ে যেতে পারো। সেমভাবে লাইভ ক্লাস চলাকালীনও যদি তোমার কোনো ডাউট থাকে সেই ক্ষেত্রেও সলভ করার জন্য কিন্তু 10-10 আছে এবং T2 থাকে, পিছনে একজন টিচার থাকে যে কিনা তোমাদের বাকি কনফিউশনগুলো দূর করে দেয়। এছাড়াও এইচএসসি ২৭-এর যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসে কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, যাতে তোমার সিলেবাসের সাথে কোনো মিসম্যাচ না হয় এবং তোমার প্রিপারেশনটা যাতে একদম পারফেক্ট হয়। এর পরবর্তীতে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের কিছু আমরা রেকর্ডেড ওয়ান শট ক্লাস রাখি, যেগুলো রেকর্ডেড ক্লাস। সেই রেকর্ডেড ক্লাসেও তোমার যদি কোনো সময় কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে সেখানেও তুমি 10-10কে জিজ্ঞেস করতে পারো। এবং একই সাথে এই যে ওয়ান শট ক্লাসগুলো নিচ্ছি সেই পুরো ক্লাসে কিন্তু তুমি পুরো অধ্যায়টা পেয়ে যাচ্ছ। আমাদের বায়োলজির বা এইচএসসি সেগমেন্টের যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড়, তো পুরো চ্যাপ্টারটা তুমি পাচ্ছ এবং চ্যাপ্টারের সাথে সাথে তুমি সিকিউর জন্য একটা বিশাল প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছ এবং এমসিকিউ কিন্তু একই সাথে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের ওয়ান শটে। বলা যেতে পারে প্রতিটা চ্যাপ্টার থেকে যত এমসিকিউ আসতে পারে সেটাও যেমন যুক্ত থাকে, সিকিউ কীরকম আসতে পারে সেগুলোও যুক্ত থাকে। বলা যেতে পারে একটা চ্যাপ্টারে তোমাকে বস করাটাই হচ্ছে আমাদের টার্গেট। নেক্সট আসি পরীক্ষা। অবশ্যই শুধু ক্লাস করলে হবে না, তোমার নিজেকে জানতে হবে, বুঝতে হবে, নিজের অবস্থানটা জানতে হবে। যে কোনো ক্ষেত্রে ভালো করার আগে তোমার নিজের অবস্থা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যে তুমি মনে করো একটা যুদ্ধক্ষেত্রে গেলা, যুদ্ধক্ষেত্রে তুমি শুরুতে দাঁড়াবে না পেছনে দাঁড়াবে না মাঝে দাঁড়াবে, সেটা যখন তুমি বের করতে পারবে তখনই কিন্তু তুমি যুদ্ধে জয়ী হবে। ঠিক একইভাবে পরীক্ষা দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষার নিয়মটা আমি যদি বলি, তোমাদের প্রতিটা ক্লাস শেষে আমরা কিছু এমসিকিউ এক্সাম নিই, যেটাকে আমরা বলে থাকি ডেইলি এক্সাম। এবং প্রতি মাস শেষে তোমার যতগুলো টপিকের ওপর ক্লাস হয়েছে সেটা পুরোটা মিলে তোমার একটা মান্থলি এক্সাম দেওয়ার সুযোগ আছে, সিকিউ এমসিকিউ দুইটার উপর। এবং একই সাথে মডেল টেস্টও থাকছে, মূলত 3টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার তুমি সুযোগ পাচ্ছ, যেখানে তোমার সিকিউ থাকছে এমসিকিউ থাকছে। এবং এই পুরা মডেল টেস্টার মানবন্টনটা কিন্তু আমরা এইচএসসিতে তুমি যেই মানবন্টনে পরীক্ষা দিবে সেটাই আমরা ফলো করে থাকি। এবং একই সাথে তোমার ইয়ার ফাইনাল বলো, তোমার প্রি টেস্ট বলো, টেস্ট বলো, সব কিছুর প্রিপারেশনই কিন্তু এর মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আসি তোমার রেগুলার কিছু কিউএনএ সেশন থাকতে পারে, সেটার জন্য তো আমরা তোমাদেরকে কিউএনএ ফর্ম দিয়ে দিব, তোমরা সেটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।
এবং একই সাথে তোমাদের টিচাররা আমরা তো 24টা ঘন্টা তোমাদের সাথে থাকতে পারি না, তো তোমাদের 24টা ঘন্টা তোমাদের পাশে থাকার জন্য থাকছে 10-10, যাকে তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় নিয়ে জিজ্ঞেস করলে সে তোমার উত্তরটা খুব দ্রুত দিয়ে দিবে। এবং আমাদের কিন্তু অনেকগুলো ফেসবুক ডিসকাশন গ্রুপও আছে, সেখানে কিন্তু তুমি যে কোনো সময় তোমার যে কোনো সমস্যা হলে টিচারদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। বা মনে করো ক্লাসের বাইরেও অনেক টপিক থাকে যেটা তোমরা ক্লাসে হয়তো বা ক্লিয়ার হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করি, তোমাদের যে ফেসবুক পেইড গ্রুপগুলো আছে সেখানে আমরা ছোট ছোট ভিডিও পোস্ট করে দিই সেই স্পেসিফিক টপিকের ওপর, যেন তোমার সেই যে কনফিউশন থাকে সেগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। এবং একই সাথে মাস্টার বুক আছে। মাস্টার বুকটা কেন? কারণ আমরা বায়োলজি বইটা যদি দেখি, এবং আমাদের এইচএসসি লেভেলে কিন্তু অনেকগুলা বই আছে, যেমন এইচএসসি অবধি আমাদের একটা বোর্ড বই ছিল, কিন্তু এইচএসসিতে কিন্তু সেটা না। এইচএসসিতে আমি যদি চিন্তা করি আমাদের অনেকগুলো বই থাকে, যেমন তোমার ফার্স্ট পেপারে আবুল হাসান আছেন, মাজেদা ম্যামের আছেন, তারপর হচ্ছে পারভিন ম্যামের বই আছে। এই সবগুলা বই মিলে যদি একদম পারফেক্টলি একদম অর্গানাইজড একটা বই তুমি চাও, সেটাই হচ্ছে মাস্টার বুক। মূলত প্রতিটা বইয়ের ইম্পর্টেন্ট পার্টগুলো একত্রিত করে আমাদের মাস্টার বুকটা তৈরি করা। এবং এই মাস্টার বুকে শুধু যে তোমার বেসিক থাকে সেটা না, প্রত্যেকটা টপিকের পর তোমার এমসিকিউ থাকছে, সিকিউ থাকছে, এবং তোমার প্রতিটা বইয়ের যে অনুশীলনী আছে, মনে করো এক একটা বইয়ের অনুশীলনী তো এক একভাবে সাজানো থাকে, সেই সব কিছুও কিন্তু একত্রিত করে আমাদের মাস্টার বুকে দেওয়া আছে। শুধু এটাই না, তোমার অ্যাডমিশনের প্রিপারেশন বলো সেটাও কিন্তু নিশ্চিত হচ্ছে এই মাস্টার বুকে। মাস্টার বুকের শেষে তুমি দেখবে একটা বিশাল অংশ জুড়ে আমরা তোমাদের মেডিকেল এবং ডেন্টালের পার্ট যেমন অ্যাড করেছি, এবং যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ভার্সিটি, তো সেই ভার্সিটির অংশগুলোও কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি। ওকে, এবং আমরা অবশ্যই যারা চেষ্টা করে, যারা পড়াশোনা করে, তাদেরকে তো অবশ্যই আমরা মূল্যায়ন করি। তো প্রতি মাস শেষে আমরা একজন স্টুডেন্ট অফ দ্য মান্থ নির্বাচন করি এবং টপ কন্ট্রিবিউটর নির্বাচন করি, এবং তাদেরকে আমরা কিছু গিফট পাঠিয়ে থাকি। যেমন অনেকেই হয়তো এর মধ্যে যারা আমাদের সাথে আগে ছিলেন তারা হয়তো এই গিফটগুলো অলরেডি পেয়ে গিয়েছো। সেটা হচ্ছে আমরা সার্টিফিকেট দিই, একই সাথে 10MS এর একটা জোস টি শার্টও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর যারা স্টুডেন্ট অফ দ্য মান্থ হয় আমাদের, তাদেরকে আমরা সার্টিফিকেট দিই, একটা লেটার দিই, এবং একই সাথে 10MS এর টি শার্টও দিই। এই যে দেখো ছবিটা অলরেডি এখানে অ্যাড করা আছে, এই যে দেখো সব কিছু। ওকে, এবার আসি খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে সুপার প্রেপ। মনে করো তোমার এমসিকিউগুলো তো নির্দিষ্ট, আগামীকাল তোমার মনে করো বায়োলজি প্রথম পত্রের ফার্স্ট চ্যাপ্টারটার ওপর পরীক্ষা, কিন্তু টিচার তোমার এখন এই চ্যাপ্টারটার ওপর ক্লাস নেয়নি, তুমি তাই এমসিকিউগুলো জানো না কিভাবে আসতে পারে। তুমি চাইলে সুপার প্রেপের এখানে যে এই অধ্যায়টা লিখে দিলেই সেখান থেকে তোমাকে ওই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটার একটা সুন্দর করে দেখো রেডি অলরেডি করা আছে, সেটা তোমাকে দিয়ে দিবে। এতে তুমি পরীক্ষাও দিতে পারলে এবং তোমার প্রিপারেশনটাও পারফেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা যারা যারা আমাদের সাথে জয়েন হবে তারা এই প্রতিটা ফিচার ইনশাল্লাহ পাবে, এবং আমাদের টার্গেট একটাই, তোমাদের এসএসসিতে যেমন তোমাদের পাশে ছিলাম, এইচএসসির পুরো সময়টা জুড়ে আমরা তোমাদের পাশে থাকবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি মায়োসিসকে নিয়ে, যেটাকে আমরা আগে বলতাম মিওসিস, কিন্তু আসল প্রনাউন্সিয়েশন হচ্ছে মায়োসিস। এখন এই মায়োসিস কোষ বিভাজনটা নিয়ে আমি যদি এসএসসি অবধি চিন্তা করি, আমরা শুধু এটাই জানতাম যে মায়োসিস একটা এমন কোষ বিভাজন যেটার কাজ মূলত একমাত্র জনন কোষ সৃষ্টি করা। কি কাজ? জনন কোষ সৃষ্টি করা। এবং এই বিভাজনটা যখন হয়ে থাকে আমরা লক্ষ্য করি যে ক্রোমোজোম সংখ্যাটা কমে যায়, অর্ধেক হয়ে যায়, এবং যেই কারণে এটাকে আমরা কি বলি, হ্রাসমূলক কোষ বিভাজন। কিন্তু তুমি যখন এখন ইন্টারে উঠছো বা এইচএসসি সেগমেন্টে উঠছো, তোমার কিন্তু এইটুকু জানলেই হবে না, আরও বিস্তৃত জানতে হবে, এবং প্রতিটা বিষয় না অনেক ইন্টারেস্টিং। চলো দেখি। অবশ্যই এটুকু আমরা আগে থেকেই জানি যে মিওসিস কোষ বিভাজন কোথায় হয়ে থাকে। মিওসিস কোষ বিভাজনটা মূলত হচ্ছে আমাদের ডিপ্লয়েড জীবের। ডিপ্লয়েড মানে কি? যাদের তোমার মূলত এরকম 2n সংখ্যক থাকে, তাই না? আমরা তো দেখেছিলাম যে মাতৃজনন কোষের কথা আমরা যখন চিন্তা করি সেটা 2n ছিল, সেখান থেকে 4টা কোষের সৃষ্টি হয় যাদের সংখ্যা কত ছিল? nn করেছিল। n n n
n এভাবে ছিল। শুধু এটাই না, এটা মূলত 2 ধাপে হয়। আমি ছোট্ট করে বুঝলাম যে আসলে কি হয়, মাতৃকোষটা ডিপ্লয়েড থাকে, ডিপ্লয়েড মানে কি 2n থাকে, সেখান থেকে জটিল প্রক্রিয়ার মাধ্যমে কি হয় 2 বার বিভাজিত হয় এবং পরবর্তীতে আমরা 4টা কোষ দেখি। তো আমি যদি একদম কারেক্টলি প্রসেসটা তোমাদেরকে দেখাই, প্রথমে এখানে 2n থাকে, সেই 2nটা এখানে ভাগ হয়ে মূলত এরকম n অংশে পৌঁছায়। তারপর এরা না আবার বিভাজিত হয়, বিভাজিত হয়ে এরকম 4টা কোষের সৃষ্টি করে এবং আমরা এটার প্রথম যে অংশটা অর্থাৎ এখান থেকে এইটুকু, এটাকে আমরা বলে থাকি মিওসিস 1, আর এখান থেকে যে এইটুকু এটাকে আমরা বলে থাকি মিওসিস, এখান থেকে এইটুকুকে আমরা বলে থাকি মিওসিস 2। ঠিক আছে, এটা তো গেল n এর সংখ্যার ভিত্তিতে। ক্রোমোজোমের অবস্থানটা তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, সেক্ষেত্রে একটা মজার জিনিস ঘটে। সেটা হচ্ছে এরকম, তো তোমার মনে করো 4টা কোষ থাকে, এই 4টা কোষ তোমার প্রথম যখন বিভাজন হয় না, প্রথম মিওসিস 1 বিভাজনটা হয়, তখন কি হয় এই 4টা থেকে এদের সংখ্যাটা তখনই কমে যায়, অর্থাৎ 4-এর অর্ধেক করলে কত হচ্ছে 2। এর পরবর্তীতে এখান থেকে আবার এরকম তোমার একটা সেকেন্ড, তোমার এরকম 2টা কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো প্রথম যে ধাপটা সেখানে আমার কোষ সংখ্যা কয়টা, ক্রোমোজোম 1 2 3 4, পরেরটাতে কত হলো 2টা হয়ে গেল, তার মানে কি সংখ্যাটা অর্ধেক হয়ে গেল। এরপরের ধাপটাতে তুমি একটু লক্ষ্য করো, দেখো এর আগেরগুলোতে এরকম এরকম সিম্বলে ছিল, লাস্টেরটাতে দেখো এরা জাস্ট এরকম হয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে আমরা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার। এটা কিন্তু মায়োসিসের একটা কমন একটা কথা, যে কি হয় নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম 1 বার বিভাজিত হয়। ঠিক আছে, নিউক্লিয়াস 2 বার বিভাজিত হলেও আমার ক্রোমোজোমটার বিভাজন ঘটে কেবলমাত্র 1 বার। কিভাবে বুঝবো ক্রোমোজোমের বিভাজনটা কখন হয়েছে? ক্রোমোজোমের বিভাজনটা বোঝার একটা সহজ নিয়ম হচ্ছে, নর্মালি তো আমাদের ক্রোমোজোমটা এরকম থাকে, ক্রোমোজোমটা তখনই বিভাজিত হবে যখন ওদেরকে আমরা এরকম একটা আকৃতিতে দেখতে পাবো। ঠিক আছে, এখান অবধি কিন্তু ক্রোমোজোমের বিভাজন হয়নি। দেখো যখন ক্রোমোজোমটা এরকম সিঙ্গেল সিঙ্গেল আকারে থাকে তখনই আমরা বুঝবো যে ক্রোমোজোমটা আসলে বিভাজিত হয়েছে। দেখো 2 থেকে অর্ধে ভাগ করলে কি হয়, 1 হয়ে যায় না? তো যখন এরা জোড়া থেকে এরকম একটা একটা হয়ে যাবে তখনই আমরা কি বলবো বলো তো আসলে, যে এখানে আমার ক্রোমোজোমের বিভাজন হয়েছে, তাই না? আগের চিত্রটাতে আমরা একটু দেখি, দেখো এখানে আমার 4টা ক্রোমোজোম এভাবেই আছে, এর পরবর্তীতে ভাগ হলো তখনও তারা এরকম আছে, এবং সবার শেষ ধাপে যেয়ে দেখো তারা শুধুমাত্র একটা একটা আছে। তাহলে এর মানে কি, দেখো আমার এই নিউক্লিয়াসটাই তো, এই যে গোল গোল এগুলাকেই তো আমরা নিউক্লিয়াস বলি, সেখান থেকে বিভাজন আসলে কয়বার হলো, তার মানে এই যে নিউক্লিয়াসটা 1 বার বিভাজিত হলো, N1 বললাম, তারপরে দেখো এখান থেকে আরেকবার বিভাজন হলো, এটাকে আমরা N2 বললাম। কিন্তু ক্রোমোজোমের দিকে তুমি লক্ষ্য করো, ক্রোমোজোম কিন্তু এখান থেকে যখন এখানে এসেছে তখনও তার বিভাজন হয়নি, তার বিভাজন শুধুমাত্র হয়েছে এই শেষ ধাপে, যখন আমরা তাদেরকে এরকম সিঙ্গেল সিঙ্গেল 2টা দাগে দেখতে পাচ্ছি। তাহলে এই জিনিসটাই আসলে এখানে
নির্দেশ করে যে আমার মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটা 2 বার বিভাজিত হয়, কিন্তু আমার ক্রোমোজোম কয়বার বিভাজিত হচ্ছে? শুধুমাত্র একবার। এই জিনিসটা আমরা যখন এসএসসিতে পড়তাম একদমই জানতাম না। আশা করি এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে মায়োসিসে আমরা কেন বলি নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয় আর কেনই বা ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এবার আসি আপু, কেনই বা ক্রোমোজোম একবার বিভাজিত হলো? আমরা কি বলেছি যে আমার মায়োসিস কোষ বিভাজনটা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে ডিপ্লয়েড জীবে। এখন ডিপ্লয়েড জীবের যৌন জননটা আসলে কিভাবে ঘটে? n+n মিলেই তো তোমার আসলে 2n সৃষ্টি হয়, তাই না? মনে করো মাতৃকোষ এরকম 2n ছিল, পিতৃকোষে এরকম 2n ছিল, সেখান থেকে সেটা কি হবে? অর্ধেক হবে, তারপরে 2 অর্ধেক মিলে তৈরি হবে জাইগোট, যেটা হচ্ছে 2n। জাইগোট মানে তো জানি পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে, তো এটা হলো 2n। এখন দেখো তো, তাহলে এই যে এই নতুন সৃষ্ট কোষ আর মাতৃকোষ আর পিতৃকোষ তারা কি দেখতে একই রকম না? তাহলে তাদের বৈশিষ্ট্য রক্ষা পাচ্ছে না। কিন্তু যদি জিনিসটা এমন হতো যে তোমার 2n, এখানেও 2n আছে, সেখান থেকে তোমার এরা 2nই দিল, তাহলে দেখো তো 2n আর 2n মিলে এখানে কত হচ্ছে? 4n। এখন কি 4n আর 2n কখনো তারা একই রকম হবে? হবে না। এই কারণে মায়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম যে সংখ্যাটা আছে সেটা কি হয়? অর্ধেক হয়ে যায়। বুঝেছি? এবং যদি আমি সংক্ষেপে যদি একটু বলতে চাই যে পরীক্ষাতে যদি কখনো বলে যে মায়োসিস কোষ বিভাজন আসলে কি, জ্ঞানমূলকে আসতে পারে, আমরা কিভাবে লিখব? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর 2 বার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? মায়োসিস কোষ বিভাজন। এবং এই শব্দটা এসেছে তোমার মায়োসিস হতে, অর্থাৎ মিওসিস শব্দের উৎপত্তি ঘটে, অর্থাৎ মিওস যে শব্দটা সেটার মানে হচ্ছে লেসন। লেসনকে আমরা কি বলি? হ্রাস করা বা কমিয়ে দেওয়া। এবং মায়োসিস কোষ বিভাজন আমরা সর্বদাই দেখছি এটা কখনো কিন্তু আমাদের দৈহিক কোষে হবে না, অর্থাৎ দৈহিক কোষ মানে কি? যেগুলো আমার দেহ বৃদ্ধির জন্য কোষ, সেসব ক্ষেত্রে কখনো আমার মায়োসিস কোষ বিভাজন হবে না। মায়োসিস কোষ বিভাজন হবে শুধুমাত্র আমার জনন কোষ সৃষ্টির সময়। ডিপ্লয়েড জীবের তোমার কি হয়? শুরুতেই গ্যামেটটা আলাদা হয়ে যায়, মূলত শুরুতেই তারা কি অর্ধেক হয়ে গেল না? এই যে দেখো একদম শুরুতেই অর্ধেক হয়ে গেল। আর কোনো জীবের ক্ষেত্রে আমরা দেখি যেমন উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে মায়োসিস হয়, তবে নিষেকের পূর্বে। যেমন আমরা ডিপ্লয়েড না, আমাদের ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত ছিল? 2n না? আর দেখা যায় কিছু নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড আছে যাদের মিওসিসটা হয় নিষেকের পর, অর্থাৎ তারা, এই নিষেকটা বলতে বোঝানো হচ্ছে তারা n+n মিলে যখন 2n হয় তখনই তাদের মায়োসিস হয়। কাদের? যারা নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে সবসময় মনে রাখতে হবে 1, আর ডিপ্লয়েড মানে 2। ঠিক সেইভাবে তোমার চিন্তা করতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ বটে। পরবর্তীতে আমরা যদি একটু দেখি যে আসলে আমার কি জিনিস বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রথম কথা, ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে গ্যামেট গঠনের ঠিক পূর্বে। ওই যে 2n থেকে n হয়ে গেল, অর্থাৎ অর্ধেক হয়ে গেল, যখন তোমার শুক্রাণু তৈরি হচ্ছে বা শুক্রাণু উৎপন্ন হয়, বা ডিম্বাণু মাতৃকোষ থেকে যখন আমার ডিম্বাণু তৈরি হচ্ছে, এই তোমার 2n থেকে যখন আমার এই যে nটা প্রস্তুত হলো সেই ক্ষেত্রে, অর্থাৎ নিষেকটা হয়নি তার ঠিক পূর্বে আমাদের মধ্যে মায়োসিস কোষ বিভাজন হয়। আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমরা মায়োসিসটা দেখি ওই যে পরাগধানী, অর্থাৎ এই যে এরকম যে পুংস্তবক থাকে না ফুলের মধ্যে, এই যে পরাগধানী থলির মতো, পানদানির মতো যে থলি, সেই পরাগধানীর ভেতরে তোমার পুংজনন কোষটা সৃষ্টি হয়ে থাকে। এবং একইভাবে ডিম্বাশয়ের মধ্যে যে ফুলের মধ্যে যে একটা অংশ থাকে না এরকম নিচের দিকে, এই যে এই অংশটাতে আমার তৈরি হয় স্ত্রী জনন কোষ উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, কয়েক প্রকার ছত্রাক বা শৈবালের দেহ আমরা দেখি, কিন্তু এটা হচ্ছে তোমার নিষেকের ফলে সৃষ্ট জাইগোটে তোমার গঠনের পরে ঘটে, অর্থাৎ জাইগোট সৃষ্টি হওয়ার পর। এর জন্য এদেরকে আমরা বলে থাকি জাইগোটিক মায়োসিস। মানেটা কি? আমাদের যেমন হয় একদম মাতৃকোষের শুরুতেই তোমার মায়োসিসটা হয়ে অর্ধেক হয়ে যায়, এদের ক্ষেত্রে কি হয়? তোমার মায়োসিস নিষেকের ফলে সৃষ্ট যে জাইগোটটা হয়, অর্থাৎ
n+n মিলে যে 2n-টা সৃষ্টি হয় সেই 2n-ই হচ্ছে তোমার এই মায়োসিসটা হয়। তাহলে 2n-কে আমি কি বলতেছি? জাইগোট। তাহলে জাইগোটে যেহেতু মিওসিস হচ্ছে বা মায়োসিস হচ্ছে, তাই একে আমরা কি বলি? জাইগোটিক মায়োসিস। বুঝলাম? তাহলে এখন অবধি আমরা শিখলাম কি কি? মায়োসিস কিভাবে হয়, নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, বা ক্রোমোজোম আসলে ভাগ হয়ে যাবার কারণটাই বা কী এবং কোথায় কোথায় হয়ে থাকে। পরবর্তীতে এই যে আপু এত বিশাল কথা বললেন, এটার কারণটা আসলে কি? প্রথমে দেখো, উচ্চ শ্রেণীর জীবে আমরা এই যে জিনিসটা আপু বললাম যে জাইগোটটা যে সৃষ্টি হচ্ছে, সেই জাইগোটটার বৈশিষ্ট্য তো মানুষের মতোই হতে হবে। তাই মানুষের মতো হওয়ার জন্য বা পশু পাখির যারই বলি না কেন, ডিপ্লয়েড জীবের মতো হওয়ার জন্য অবশ্যই সেটাকে অর্ধেক হতে হয়। এবং অর্ধেক যে হচ্ছে, এই অর্ধেক শুধুমাত্রই সম্ভব হচ্ছে আমার মায়োসিস কোষ বিভাজনের জন্য। ঠিক আছে? আমরা দেখেছি না ক্রোমোজোম সংখ্যাটা কিভাবে অর্ধেক হলো? দেখো, এখানে 4টা ছিল, এখানে 2টা হয়ে গেল, অর্ধেক হয়ে গেল না? এই অর্ধেকটাই আমার গুরুত্বপূর্ণ আমার যৌন জনন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। ওকে, আচ্ছা, এবার আমরা একটু মায়োসিসের কিছু বৈশিষ্ট্য দেখি। এখানে মূলত তোমাদেরকে যে কথাগুলো আপু বলেছি সেগুলাই এখন আমরা দেখি আসলে বৈশিষ্ট্য কি। তার আগে বলে রাখি, আমরা যখন মায়োসিস কোষ বিভাজনটা পড়বো, আমরা অনেক নতুন নতুন শব্দ নিয়ে এখনই শুনবো, ঘাবড়াবো না। আপু তোমাদেরকে প্রতিটা ধাপ যখন পড়াবো তখন জিনিসটা ক্লিয়ার করলে মাথায় ঢুকবে ভালো। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমেই দেখি, ডিপ্লয়েড জীবে মায়োসিস সাধারণত জনন মাতৃকোষে হয়ে থাকে। অবশ্যই সেটা কখনোই দেহকোষে হবে না। তারপরে এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম 1বার বিভাজিত হয়। পরবর্তীতে প্রোফেজ 1, আমরা মায়োসিসকে 2টা ভাগে কিন্তু ভাগ করি। একটাকে বলি মায়োসিস 1, একটাকে বলি মায়োসিস 2। এই মায়োসিস 1-এর মধ্যেও তোমার 4টা ধাপ হয়ে থাকে। একটাকে আমরা বলি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে? এটা মায়োসিস 1-এও যেমন প্রোফেজ হয়, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আবার মায়োসিস যখন 2-তে যায় সেখানেও প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 হয়ে থাকে। বুঝেছি? আচ্ছা, এখন আমরা কিছু শব্দ পড়বো যেগুলো শুনে অনেক ভয় লাগবে, চিন্তা হবে, প্যারা নাই। আমি তোমাদেরকে যখন প্রতিটা স্টেপ পড়াবো তখন বুঝাবো। প্রথম যে শব্দটা তোমরা শুধু মার্ক করে রাখো আর দেখো আপু বুঝাই কিনা। প্রথম যে শব্দটা আমরা শিখব সেটা হচ্ছে তোমার হোমোলোগাস ক্রোমোজোম, প্রথম শব্দ। দ্বিতীয় শব্দ বাইভ্যালেন্ট। তৃতীয় শব্দ কায়াজমা সৃষ্টি। চতুর্থ শব্দ ক্রসিং ওভার, যেটা নিয়ে হালকা পাতলা নলেজ এসএসসি সেগমেন্টেই পেয়ে যাওয়ার কথা। অনেকটা তোমরা যারা আমার ক্লাস করেছো তারা জানো, আমি বলেছিলাম যে মনে করো বার্থডে পার্টি হচ্ছে, অর্ধেক ফ্রেন্ড চাচ্ছে চকলেট ফ্লেভারের কেক, অর্ধেকজন চাচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক। তুমি তো পড়লা মহাবিপদে, এদেরও মন রক্ষা করতে হবে, এদেরও মন রক্ষা করতে হবে। তো এদের মন রক্ষা করার জন্য কেমন হয় যদি তুমি একটা কেক নিয়ে আসতে পারো যেখানে অর্ধেক থাকবে চকলেট, অর্ধেক থাকবে ভ্যানিলা। তো এই যে পুরো ঘটনা, কেকটা যে পেলাম চকলেট ভ্যানিলার কম্বিনেশন, এই ঘটনাটাই এক কথায় বলতে গেলে ক্রসিং ওভার। কিন্তু কিভাবে হয়, কেন হয়, সেটা নিয়ে আমরা শিখবো এখন। এবং আমরা কি দেখি, এখানে অবশ্যই 1টা থেকে 4টা মাতৃকোষের সৃষ্টি হয়। ওকে, নতুন বৈশিষ্ট্য হয়ে থাকে। তো চলো আমরা নেমে পড়ি এবার আমাদের মিশনে, যেটা আমরা শিখবো মায়োসিসের ধাপগুলো। আমি তোমাদেরকে জাস্ট এখন, যেহেতু তোমরা শুরুতেই পড়ছো, যত সহজ করে বোঝানো যায় সেভাবেই আমরা পড়বো। পরবর্তীতে আমরা যখন ক্লাসগুলো আরও করব তখন আমরা আরও কঠিন কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলবো। কিন্তু এখন যেহেতু শুরুতে পড়ছি, আমরা তাই সূচিপত্রটা বা আসলে কিভাবে হয় সেটা একটা ছোট্ট করে দেখে নিই। প্রথমে আসি, যেটা আপু বলেছি মায়োসিস 2 প্রকার। একটাকে বলি মায়োসিস 1, একটাকে বলি মায়োসিস 2। এই মায়োসিস 1 এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে আনিত হয়। ঠিক আছে? তোমরা যখন এসএসসিতেও পড়েছো তখন একটা কথা বলেছি যে মায়োসিস যে 1টা সেখানে ক্রোমোজোম সংখ্যার তারতম্য দেখা গেলেও মায়োসিস যে 2 পার্টটা হয়, অর্থাৎ শেষের যে পার্টটা হয় সেটা কিন্তু অনেকটাই মাইটোসিসের মতো, অর্থাৎ সেখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয় না, বরং সমান রাখার চেষ্টা থাকে। আচ্ছা, দেখো প্রত্যেক পর্বে আমরা 4টা জিনিস পাই, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং মায়োসিস প্রক্রিয়া আমরা যেমন শিখেছি না যে কোনো একটা কোষ বিভাজন শুরুর আগে তাকে কিছু প্রস্তুতি নিতে হয়। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে বললে আজকে একটু ব্যায়াম করব, তুমি যদি ঠাস ব্যায়াম শুরু করো হাত পা তো ভেঙে লুলা হয়ে যাবে। তো কি করতে হবে, আগে তোমার হাতটাকে প্রস্তুত করতে হবে তোমার ব্যায়ামের জন্য। তো মায়োসিস প্রক্রিয়াও যখন হয় তার একটা প্রস্তুতি নিতে হয়, নিজেকে রেডি করতে হয় যে আমার উপর দিয়ে এখন একটা ঝড় যাবে,
তো এই ঝড়টা কিছু বৈশিষ্ট্য আছে, সে এই ঝড়টা শুরু হওয়ার পূর্বে সে যে কাজটা করে ডিএনএ, অর্থাৎ যেটাকে আমরা কি বলি বলতো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না, যেটা মূলত কি জীবের বৈশিষ্ট্য একজন থেকে আরেকজনে নিয়ে যায়, তারা যে কাজটা করে তারা এই ডিএনএটাকে না দ্বিগুণ করে দেয়। ঠিক আছে, এখানে এই কথাটাই লেখা যে ডিএনএ দ্বিতন হয় একদম তোমার মাইটোসিস 1, অর্থাৎ মাইটোসিস 1-এর ভেতর প্রথমেই কে থাকবে বলো তো, 4টা ধাপ, যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রথম ধাপটা কি হবে, প্রোফেজ 1। মূলত এই যে মায়োসিস 1-এর প্রোফেজ 1 শুরু হওয়ার আগে সে প্রস্তুতিটা নিয়ে নেয়। প্রস্তুতিটা তার এমন হয় সে জিনিসগুলোকে দ্বিগুণ করে নেয়। আমরা যেমন মনে করো কোন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার আগে প্রতিটা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা দ্বিগুণ করে নেই না, যেমন ঔষধ, আমার 7 দিনের ট্যুরে যাচ্ছি, 7টার জায়গায় আমি 14টা নিয়ে যাই। ঠিক একইভাবে সেও না যুদ্ধে নামার আগে তার প্রয়োজনীয় জিনিসগুলোকে দ্বিগুণ করে নেয়। তো এই যে দ্বিগুণ করার যে প্রক্রিয়া, এটাকে আমরা সুন্দর ভাষায় বলে থাকি ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, অর্থাৎ ডিএনএর সংখ্যাকে কি করা, দ্বিগুণ করা, সেটা সে করে নেয়। আচ্ছা, সুন্দর করে দেখো এখানে পুরা প্রক্রিয়াটা দেওয়া আছে। প্রথমে কি হবে, প্রস্তুতিমূলক পর্ব, যেটাকে আমরা কি বলি ইন্টারফেস। তার ঠিক পরে মায়োসিস 1, যেটাকে আমরা কি বলি হ্রাসমূলক বিভাজন, অর্থাৎ এই ধাপে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা কমে যায়। প্রথমে আপু যে ছবিটাকে দেখিয়েছি সেটা যদি চিন্তা করো, 4টা থেকে কয়টা হয়ে গিয়েছিল, 2টা, কমে গেল না, সেই জিনিসটাই হয়ে থাকে মায়োসিস 1-এ। এবং তারও আবার 5টা তোমার 4টা ধাপ আছে, একটাকে আমরা বলি প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই প্রোফেজ প্রক্রিয়াটা না, আমি যদি বলি তোমাদেরকে, এই পুরো মায়োসিস প্রক্রিয়ার মূল যে অংশটা মানে ক্যাপচার করে রাখে বা যেই পর্যায়টা করতে আমার সবচেয়ে বেশি সময় অপচয় হয়, সেটা হচ্ছে প্রোফেজ 1। ঠিক আছে, প্রথম জিনিস, তুমি যখনই কোনো কিছু প্রথমবার করতে যাও তোমার সেই কাজটা করতে কিন্তু দ্বিগুণ সময় লাগে। ঠিক একইভাবে মায়োসিস কোষ বিভাজনের প্রথম ধাপটা যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু প্রোফেজ 1, এবং এই প্রোফেজ 1টা সম্পাদিত হতেও তোমার তার কয়েকটা উপপর্যায় লাগে। প্রথম উপপর্যায়টাকে আমরা বলে থাকি লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ঠিক আছে, প্রথমে সে কি করবে, মায়োসিস প্রক্রিয়াটার প্রথম কাজ হবে ইন্টারফেস করা। এরপর সে চলে যাবে মায়োসিস 1। মায়োসিস 1-এ কাকে দিয়ে শুরু করবে, প্রোফেজ 1। প্রোফেজ 1টা সম্পাদিত হতে তার কয়টা উপপর্যায়ে যেতে হবে, পর্যায়ের ভেতরের ভাগ, এর জন্য এদেরকে আমরা কি বলবো, উপপর্যায়। উপপর্যায়গুলা কি কি, এটাকে আমরা কি বলছি, পর্যায়, আর এটাকে আমরা কি বলবো তাহলে, উপপর্যায়। উপপর্যায় কয়টা হবে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। প্রোফেজ 1 এই 5টা উপপর্যায়ের মধ্যে সম্পাদিত হলো। এরপর সে চলে যাবে আমাদের মেটাফেজ 1-এ। মেটাফেজ 1 কমপ্লিট করবে, এরপর সে চলে যাবে অ্যানাফেজ 1, সেটা কমপ্লিট করবে, এরপর সে চলে যাবে টেলোফেজ 1। এটা গেল আমার মায়োসিস 1 প্রক্রিয়া। এর পরবর্তী ধাপে সে আবার কিছু বিরতি নেবে। সে এতগুলা ধাপ করার পর সে কিছুটা টায়ার্ড হয়ে যায়। তো এই টায়ার্ডের সময়টাকে আমরা বলে থাকি ইন্টারকাইনেসিস, যেটাকে আমরা বলে থাকি বিরতি। আর ইন্টারফেসকে আমরা কি বলি, প্রস্তুতি। দুইটার মধ্যে গড়বড় করা যাবে না। ইন্টারফেস মানে প্রস্তুতি, আর ইন্টারকাইনেসিস ওই যে আমরা মুভি দেখতে গেলে বলি না ইন্টারভাল, অর্থাৎ কি, মুভির মাঝের বিরতি। ঠিক একইভাবে যখন আমি কোষ বিভাজন পড়ছি, এই কোষ বিভাজনের মাঝে যে বিরতিটা হয় মায়োসিস 1 এবং 2 এর মাঝে, সেটাকে আমরা বলে থাকি ইন্টারকাইনেসিস। এরপরে চলে যাই মায়োসিস 2, যেটাকে আমরা বলে থাকি মাইটোসিসের মতো, অর্থাৎ সমীকরণী। সেটারও কিন্তু ধাপগুলা ঠিক এটার মতো, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এরপর মূলত শেষ হয়ে যায় পুরা প্রক্রিয়াটা। এবং এই যে 4টা ধাপ, এগুলোকে আমরা বলে থাকি না ক্যারিওকাইনেসিস। এর ঠিক পরেই কিন্তু এখানে প্রতিবার একটা করে সাইটোকাইনেসিস হবে। ঠিক আছে, তোমার মিওসিস 1 সম্পাদিত হওয়ার পর সাইটোকাইনেসিস 1, এরপর ওইভাবে করে মূলত পুরো প্রক্রিয়াটা সম্পাদিত হয়। আচ্ছা, তো চলো মায়োসিস 1-এর আমরা শুরু করি। প্রথমে আসি প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপটাকে আমরা বলে থাকি যে এটা হচ্ছে সবচেয়ে বনত দীর্ঘ একটা পর্যায়, আমরা এটাকে বলে থাকি, মানে সবচেয়ে দীর্ঘ পর্যায়।
তোমার মায়োসিস ওয়ানের প্রথম পর্যায়ে হলে এটা অনেক দীর্ঘ হয়। আমি যে পয়েন্টগুলো দাগিয়ে দিচ্ছি তোমরা এগুলো একটু নোট ডাউন করে রাখবে, কারণ এই মায়োসিস বা মাইটোসিসের অনেকগুলো ধাপ। আসলে আমরা আগে দেখা যেত শুধুমাত্র 5টা পর্যায়ে পড়তাম মাইটোসিসের, তাতেই হয়ে যেত, কিন্তু এখন আমাদের অনেকগুলো বলা যেতে পারে 10টার বা 15টার মতো আমাদের স্টেপ পড়তে হয়। তো এটা পড়ার কিছু আমি নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি। যখনই তুমি এই চ্যাপ্টারটা পড়বে তুমি সুন্দর করে নোট করবে। নোট করার নিয়মটা হচ্ছে, তুমি উপরে হেডিং দিবে, এই পাশে থাকবে তোমার চিত্রটা, বা এই পাশে এক পাশে থাকবে চিত্র আর এই পাশে থাকবে বৈশিষ্ট্য, ঠিক আছে? এইভাবে করব নোটটা। প্রথমে আমি হেডিং দিব, তারপর আমি এই পাশে চিত্র টাকবো, এই পাশে বৈশিষ্ট্যগুলা লিখবো যেগুলা গুরুত্বপূর্ণ আমার বৈশিষ্ট্য। তাহলে তোমার পড়া তো আর এমন না যে তুমি এইচএসসিতে এই পড়াশোনাটা করলেই হয়ে যাচ্ছে, তোমার কিন্তু অ্যাডমিশন পর্যন্ত সেম পড়াটাই পড়তে হবে। তাই তোমার সব কিছুই এখন থেকে গুছিয়ে নিতে হবে। আমরা সবসময় যে কাজটা করি, আমরা চিন্তা করি যে হ্যাঁ এইচএসসির পর আমি পুরো প্রিপারেশনটা নিব, কিন্তু এইচএসসির পরবর্তী সময়টা তোমার জন্য একটা হেকটিক সময়, এবং সেই সময়টায় তোমার বেসিক ক্লিয়ার করার তুমি সময় পাও না। তাই আমি বলবো তুমি একদম শুরু থেকেই এখন থেকেই নিজের বেসিক বা ফাউন্ডেশন গড়ে তোলো। তোমার ফাউন্ডেশন যদি ঠিক থাকে তবেই তোমার বিল্ডিং অনেক উঁচুতে উঠবে, আর যদি তোমার ফাউন্ডেশন দুর্বল থাকে তোমার বিল্ডিংটা হয়তোবা তুমি 4তলা অবধি উঠতে পারবে, 5তলায় যেতে গেলে বিল্ডিংটা ভেঙে পড়বে। তাই এখন থেকে এই মুহূর্ত থেকে ফাউন্ডেশন তৈরি করো। তোমার যে টার্গেট, তুমি যেখানে তোমার আগামী দিন কাটাতে চাও যে ইনস্টিটিউশনে, সেটা হতে পারে ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, যেখানেই হোক না কেন, তোমার গোলটা এখন থেকে সেট রাখতে হবে এবং সে অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করে তুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রোফেজ 1টা কি হয় তোমার দেখো, মানুষের শুক্রাশয় বলো, ডিম্বাশয় বলো, যেখানেই বলো, এই প্রোফেজে সময় লাগে 1 সপ্তাহ, এবং পুরো বিভাজনটা যখন তোমার সম্পূর্ণ হয় সেটা হতে আসলে সময় লাগে 1 মাস। এবং প্রোফেজ শুরু হওয়ার আগে, অর্থাৎ প্রোফেজ 1 শুরু হওয়ার আগে আপু কি বলেছি, প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতিটা সে কিভাবে নেয়, তার প্রয়োজনীয় ডিএনএটাকে সে কি করে, দ্বিগুণ করে নেয়, এবং এটাকে আমরা সুন্দর একটা ভাষা বলি, সেটাকে আমরা কি বলি, ডিএনএ রেপ্লিকেশন। ওকে, তো প্রোফেজ 1-এ আমরা দেখি মূলত 5টা উপপর্যায়: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। প্রথমে আমরা শুরু করব লেপ্টোটিন। শোনো, যখনই প্রতিটা শব্দ পড়ছো এই উপপর্যায়গুলোর নামের মধ্যেই তার বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। যেমন তুমি যদি এখানে লক্ষ্য করো, দেখো কি লেখা, লেপ্টোটিনের এখানে আমার কি লেখা আছে একটু ভালো করে আমরা লক্ষ্য করব। দেখো, লেপ্টো শব্দটার মানেই হচ্ছে ফাইন, আর থিন মানে কি, চিকন, আর টিন মানে কি, সুতা, অর্থাৎ চিকন সুতা, একদম চিকন যে সুতা থাকে না, সেটাকে আমরা বলে থাকি লেপ্টোটিন। তাইলে এই জিনিসগুলা খুব ভালো করে দেখবা, এখান থেকে এমসিকিউ আসে। লেপ্টোস শব্দের অর্থ ফাইন, থিন শব্দের অর্থ চিকন, আর টিন শব্দের অর্থ হচ্ছে থ্রেড, বা যেটাকে আমরা বলি সুতা। আসলে এখানে ঘটনাটা কি হয়, অনেকটা আমরা মাইটোসিসের প্রোফেজ ধাপের মতোই। তোমরা যদি প্রোফেজ ধাপটা একটু চিন্তা করো, কি হয়েছিল বলো তো, তার ভেতরে থাকা তরলটা বের হয়ে গিয়েছিল, তাই না? তো বের হয়ে যাওয়ার কারণে আসলে কি হয়, মনে করো এটা একটা বিশাল বড় সুতা, এবং তার ভেতর মনে করো অনেক অনেক এরকম পানি আছে, ঠিক আছে? এখন মনে করি এই পানিটা যখন বের হয়ে যাবে তখন কি আর এই সুতাটা ফুলাফাপা থাকবে? একদমই না। সে কি হয়ে যাবে বলো তো, এরকম চিকন কিছু সুতার মতো হয়ে যাবে। এই যে পানি চলে যাওয়ার কারণে মোটা একটা জিনিস চিকন সুতার মতো যে হয়ে গেল, এই কারণে এটাকে আমরা বলে থাকি লেপ্টোটিন, কারণ এই সুতাগুলা চিকন এই কারণে, ঠিক আছে? এবং কি হয়, এই সুতাগুলা না ক্রমান্বয়ে তোমার এরকম, মনে করো তুমি যদি একটা সুতা নাও, মনে করো একটা সেকেন্ড, আমি একটা সুতা দিয়ে তোমাদেরকে একটু দেখাই, কোন সুতা দিয়ে দেখানো যায়। আচ্ছা, আমার আইডি কার্ডটা দিয়ে তোমাদেরকে একটু দেখাই। মনে করো এটা একটা সুতা, এরকম মোটা তাজা ছিল, এর ভেতর থেকে আমি পানি বের করলাম। এরপর কি সেরকম এরকম হয়ে যাবে না, এরকম চিকন সুতার মতো হওয়ার পর তোমরা সুতা যদি ভালোভাবে লক্ষ্য করো, এরা দেখবা এদের মাঝে না কিছু কিছু এরকম গিঁট বেঁধে যায় না, ঠিক সেম জিনিসটাই হয়ে থাকে আমাদের
এই লেপ্টোটিনে। এবং এখানে দেখা যায় কি এই সুতাগুলা না এরকম থাকতে পারে না, তাদের মাঝে এরকম কিছু গিটের মতো সৃষ্টি হয়। এই যে গিটের মতো অংশটা সৃষ্টি হয় না, এটাকে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার মানে কি? তাহলে ওই যে প্যাঁচানো সুতার মতো যে অংশ, মনে করো এরকম কিছু গিটের মতো বেঁধে যায়, সেটাকে আমরা বলি ক্রোমোমিয়ার। তাইলে লেপ্টোটিনের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি আর একটু ভালো মতো। এবং যখন দেখো, যখন এটা একটু মোটা হয়ে যাচ্ছে, দেখো সুতার কুণ্ডলি পাকাচ্ছে, এদের কিন্তু মোটাও পুরুত্বটাও তুলনামূলকভাবে কি হচ্ছে, একটু হলেও বেড়ে যাচ্ছে, এবং তখনই কিন্তু এগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই। আর যদি আমরা প্রাণীকোষের চিন্তা করি, প্রাণীকোষের এই সময় কি হয়, ক্রোমোজোমগুলা না একটু এরকম ফুলের তোড়ার মতো হয়ে আসে, ঠিক আছে। আমরা উদ্ভিদ কোষে দেখি, তোমার দ্বারাও চিত্রটা আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা তো চিত্র পারি, মাইটোসিস আঁকতে আঁকতে আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি। তো এটা কিসের বলো তো, এটা কিসের চিত্র? এরকম বক্স আকার কার থাকে? অবশ্যই এটাকে আমরা কি বলি, কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি প্রাণী কোষের থাকে নাকি উদ্ভিদ কোষের থাকে? উদ্ভিদ কোষের থাকে না। দেখো এদের মধ্যে কি হয়, প্রথমত তো পানিটা বের হয়ে যাবে। আমরা কি করব, নর্মাল জাস্ট এখানে একটা কম্পাস দিয়ে বৃত্ত আঁকবো, আঁকলাম। কি হয়, তোমার এই অংশগুলো এরকম সুতার মতো কিছু অংশ থাকে, ঠিক আছে। এবং এদের মাঝে এরকম কিছু গোল গোল থাকে, এটাকে আমরা কি বলি, সেন্ট্রোমিয়ার বলি। এবং এরা যেহেতু সুতার মতো থাকে, এদের মধ্যে না এরকম কিছু গিটের মতো বেঁধে যায়, যেটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। নিউক্লিওলাসও থাকবে এখানে, ঠিক আছে। এরকম একটা পর্যায়ে চলে যায়, ঠিক আছে। এবং এই দেখো তোমার এই সুতার মতো অংশের মতো সৃষ্টি হলো, এবং তাদের মধ্যে কিছু গিটের মতো বেঁধে যায়, যেটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। এই যে সবুজ সবুজ ডটগুলা না, এগুলোকে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার। আর এখানে সৃষ্টি হওয়া এই অংশটাকে আমরা কি বলবো, সেন্ট্রোমিয়ার। এবং তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, তুমি দেখো এই দুইটা সেন্ট্রোমিয়ার একটু এই দিকে একে অপরের দিকে চেপে যাচ্ছে, যাচ্ছে না? আর এই দুইটার দিকে লক্ষ্য করো, এরা আবার একটু এই দিকে চেপে যাচ্ছে। বুঝেছি? মূলত আমরা যদি লেপ্টোটিনের বৈশিষ্ট্যগুলা লিখি, প্রথম কথা যেটা, আচ্ছা তোমাদের প্রাণীরটাও দেখায়। প্রাণীকোষে যে জিনিসটা ঘটে ওটা তো এরকম বৃত্তের মতোই থাকে। এদের যে ক্রোমোজোমগুলা থাকে তারা না অনেকটা এরকম ফুলের তোড়ার মতো অবস্থায় থাকে, মানে এরকম এত সুন্দরভাবে থাকে না। এর জন্য এই যে প্রাণীকোষের যে অবস্থা না, এটাকে আমরা বলে থাকি ফুলের তোড়ার আকৃতি বা বুকে, ঠিক আছে। এটাকে আমরা বুকে বলি, বা তোমার হচ্ছে ফুলের তোড়ার মতো থাকে, মানে ক্রোমোজোমগুলো একটু এরকম হয়ে থাকে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে কিন্তু না। এটা আমি যেটা দেখালাম সেটা কিন্তু প্রাণী কোষে, প্রাণী কোষে। আর এটা কিন্তু কিসের, যেহেতু কোষ প্রাচীর আছে, অবশ্যই এটা কি উদ্ভিদ কোষ। এবার আমরা একটু দেখি যে আসলে বৈশিষ্ট্যগুলা কি কি। প্রথম যেটা আমরা মনে রাখবো এক কথায়, যেটাকে আসলে আমি কি বলি, লেপ্টো মানে হচ্ছে চিকন, আর তোমার যে টিন আছে, থিন, সেটা মানেও কিন্তু কি তোমার ওই চিকন জিনিসটাকেই বোঝানো হচ্ছে, এটা মনে রাখবো। দ্বিতীয় যে বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি হয়, প্রথম যেটা হয় সেটা হচ্ছে এদের কি হয়, জল বিয়োজন, অর্থাৎ এদের ভেতরে থাকা তরলটা বের হয়ে যায়। এবং তারপরে আমরা কি দেখি, আমরা ক্রোমোজোমগুলাকে দেখতে পাই সুতার মতো, সুতার মতো না এই ক্রোমোজোমগুলা। এবং এই সুতার মতো ক্রোমোজোমগুলোর মাঝে যে গিটের মতো অংশ থাকে সেটাকে আমরা কি বলি, ক্রোমোমিয়ার বলি। 3 নাম্বার বৈশিষ্ট্য, সেন্ট্রোমিয়ারগুলো একদিকে সরে যেতে থাকে। একদিকে
জোড়া জোড়া বাঁধতে থাকে। ঠিক আছে, দেখো ওই যে আমরা যখন মনে করো যে একটা গ্রুপ প্রজেক্ট দিল, ফ্রেন্ডদের মধ্যে ডিভাইড হতে বলো, তুমি কি করবা? তুমি যার সাথে মানে টিম আপ করতে চাও বা টিম বানাতে চাও তার কাছাকাছি থাকো না? এখানেও সেন্ট্রোমিয়ার সেম কাজটাই করে। প্রথমে তোমার জলটা বের করে দেয়, এরপর এটা সুতার মতো হয়ে যায় এবং কিছু কিছু গিঁট বাঁধে, যেটাকে আমরা বলি ক্রোমোমিয়ার। আর এই যে ক্রোমোজোমগুলোকে ধরে থাকা গোলাকার অংশ সেন্ট্রোমিয়ার, তারা কি করে দুইটা দুইটা করে এরকম আলাদা এরকম একটা জোড়ার মতো সৃষ্টি করতে থাকে। তো এবং এই কারণে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? লেপ্টোটিন। লেপ্টো মানে কি চিকন, থিন মানেও চিকন, আর থ্রেড মানে কি সুতা। ঠিক আছে, এরপরে চলে আসি জাইগোটি। লেপ্টো গেল, এরপর জাইগোট। এখানে কি হয়? জাইগোট শব্দটার মানেই হচ্ছে তোমার জোড়া। লাস্টের পয়েন্টটাতে আপু কি লিখেছিলাম? সেন্ট্রোমিয়ারগুলো একদিকে কি বানাতে থাকে? জোড়া বানাতে থাকে। এই জোড়া বানানোর জিনিসটাতে তারা সাকসেসফুল হয় জাইগোটিনে। জাইগোট শব্দটার মানে কি? জাইগোট শব্দটার মানে হচ্ছে জোয়াল বা জোড়া। আর থ্রেড মানে সব জায়গাতেই কমন, যেটা আমরা বলে থাকতেছি কি, সেটা হচ্ছে সুতা। এবং এই পর্যায়টাতেই তোমাদের সেই অজানা তথ্যটার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলে থাকি হোমোলোগাস ক্রোমোজোম। এরকম যখন জোড়া বাঁধে না, এই যে জোড়াটা বাঁধলো, এই জোড়া বাঁধার কিছু নিয়ম আছে। যারা যারা জোড়া বাঁধে, তুমি তো তার সাথে একটা তল তৈরি করবা যার সাথে তোমার মনের মিল, ব্যবহারের মিল। বিপরীত হলে তো তোমরা আর একসাথে কাজ করতে পারবা না, ঝগড়াঝাটি হবে। ঠিক একইভাবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো এমনভাবে তৈরি, এমন কিছু ক্রোমোজোমের মধ্যে যাদের মধ্যে বৈশিষ্ট্যের কি আছে? অনেক অনেক মিল আছে। তো এখানে আমরা কি দেখি? হোমোলোগাস ক্রোমোজোমের সৃষ্টি। এবং হোমোলোগাস ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য আছে, তারা মূলত একটা আসে বাবার থেকে, একটা আসে মার থেকে। বুঝাই দিচ্ছি, স্লাইডে দেখাচ্ছি। আরও কিছু আমরা জিনিস আগে দেখি। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পরস্পরে জোড়া সৃষ্টির কারণ, জোড়া সৃষ্টিতে কি হয়? আচ্ছা, এখানে এত ইম্পর্টেন্ট কিছু নেই। যে জিনিসটা হয়, এই যে হোমোলোগাস ক্রোমোজোম যে জোড়া বাঁধে না, এই যে একটা জোড়া, এক জোড়া মানে কি দুইটা, এই যে দুইটা ক্রোমোজোমের যে একটা জোড়া, এটাকে আমরা একটা সুন্দর নামে ডাকি, যেটাকে আমরা বলি বাই ভ্যালেন্ট। আর এই যে জোড়াটা সৃষ্টি হলো বা বাইভ্যালেন্টটা সৃষ্টি হলো, এটাকে আমরা যেই প্রক্রিয়ার মাধ্যমে করি সেটাকে আমরা বলি সিন্যাপসিস। এবং তোমার যদি হয়, একটা মজার প্রশ্ন এখানে হয়, বাইভ্যালেন্ট মানে কি? জোড়া। ঠিক আছে, বাইভ্যালেন্ট শব্দটাকে বাইভ্যালেন্ট শব্দটাকে আমি যদি একবারে লিখি, সেটা হবে কি? জোড়া। জোড়া মানে কি? দুইটা। মনে করো তোমার ক্রোমোজোম আছে 18টা। ঠিক আছে, ক্রোমোজোম কয়টা? 18। আচ্ছা দেখো, ক্রোমোজোম যদি থাকে 18টা, তাহলে আমি যদি বাইভ্যালেন্ট বের করতে চাই, বাইভ্যালেন্ট মানে কি বলতো? এখানে আসলে কয়টা জোড়া আছে, তাই না? বাইভ্যালেন্ট মানে জোড়া। তাহলে বাইভ্যালেন্ট কয়টা থাকবে? 18কে 2 দিয়ে ভাগ দাও, থাকে হচ্ছে 9টা। এই কথাটাই মূলত আমার এখানে লেখা, যে আমার ক্রোমোজোম সংখ্যা যাই হোক না কেন, সেটার অর্ধেক হয়ে যাবে বাইভ্যালেন্ট, অর্থাৎ জোড়া বাঁধবে। আর এই যে প্রক্রিয়াটায় বাইভ্যালেন্টটা যে আমি তৈরি করছি, এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি সিন্যাপসিস। এটা কিন্তু আবার নিউরনের সিন্যাপসের সাথে গোলায় ফেলো না, এটাকে আমরা বলি সিন্যাপসিস। আচ্ছা, সিন্যাপসিস শব্দটার মানে কিন্তু অলরেডি বুঝে যাওয়ার কথা। সেটা মানে কি? কোনো একটা কিছুকে জোড়া বাঁধানো। যেমন নিউরনের ক্ষেত্রে আমরা বলেছিলাম সিন্যাপস, একটার সাথে আরেকটার কানেকশন। ঠিক একইভাবে সিন্যাপসিস প্রক্রিয়াটার মানে হচ্ছে জোড়া বাঁধা। এবং এই সময়টাতে আমরা কি দেখি? যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন কোনো কিছুই কিন্তু হারায়নি। কিন্তু আমরা যদি প্রোফেজ ধাপটার কথা একটু স্মরণ করি, সেখানে আমরা দেখেছিলাম যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়, সেটা আমরা দেখব। আচ্ছা, তো জাইগোটিনটা তোমরা যদি একটু ভালোভাবে, আচ্ছা তার আগে আমি তোমাদেরকে হোমোলোগাসটা আগে বুঝাই। মনে করো এই যে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারগুলা কিন্তু কাছাকাছি আসছে। তো এদের এই যে জোড়াটার সৃষ্টি হলো না, এই জোড়াটাকে আমরা বলে থাকি হোমোলোগাস
হোমোলোগাস ক্রোমোজোম। এবং এই হোমোলোগাস ক্রোমোজোমটার বৈশিষ্ট্যটা কি? তাদের আকার, গঠন, বৈশিষ্ট্য কি হবে বলো তো? একই রকম, একই রকম। পরবর্তীতে এরা আসে আসলে কিভাবে? এই হোমোলোগাস ক্রোমোজোমের একটা আসে তার বাবা থেকে, আরেকটা আসে তার মা থেকে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম যে হোমোলোগাস ক্রোমোজোমটা কি। এবং এদের যে এই যে একটা জোড়া বাঁধলাম না, ঠিক আছে, এই দুইটা তো হোমোলোগাস ক্রোমোজোম, আর এদের যে জোড়া এটাকে আমরা বলে থাকি বাইভ্যালেন্ট। আশা করি বানানটা আমি ঠিক লিখছি, হ্যাঁ, বাইভ্যালেন্ট। আর এই যে বাইভ্যালেন্টটা যে প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হলো না, সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি সিন্যাপসিস। ঠিক আছে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কি? এমন দুইটা ক্রোমোজোম যেটার একটা আসে বাবার থেকে আর একটা আসে মার থেকে। বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের আকার, গঠন, বৈশিষ্ট্য সব সেম। মনে করো এই ক্রোমোজোমটা যদি মা বাবার উচ্চতার বৈশিষ্ট্য বহন করে, তাহলে এই পাশেরটাও সেই উচ্চতার বৈশিষ্ট্যটাই বহন করবে। পার্থক্য শুধু এখানেই হয়, একটা আসে বাবার থেকে আরেকটা আসে মার থেকে। তো এই যে দেখো, এই ক্ষেত্রে আমাদের অবস্থানটা ঠিক এরকম হয়ে থাকে। তুমি জাস্ট ক্রোমোজোমগুলা ঠিক আগের মতো করেই এঁকে নিবা, সেই বক্স আঁকবা। বৃত্তটা এঁকে ফেললাম, মানে নিউক্লিয়াসটা এঁকে ফেললাম, এটাকে বৃত্ত বলা আসলে গুণা। তারপরে আমরা কি করব? এই যে দেখো, এরকম জোড়া আকার করে দিব। এদের মধ্যে ক্রোমোমিয়ার তো অবশ্যই থাকবে, এবং মাঝে কি থাকবে? মাঝে সুন্দর সুন্দর দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে, আর এখানে কি থাকবে? নিউক্লিওলাস থাকবে। কারণ এখনো কোনো কিছুরই কিন্তু আমাদের কি হয়নি? বিলুপ্তি হয়নি। ওখানেও যেমন নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন আছে, এখানেও আছে। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলি জাইগোটিন। জাইগোটিন মানে কি? এটা হচ্ছে জাইগোট, অর্থাৎ জোড়া বাঁধবে। এখানে মূলত হোমোলোগাস ক্রোমোজোমের সৃষ্টি হয়। হোমোলোগাস ক্রোমোজোমের মূলত একটা জোড়ার সৃষ্টি হয়, যে জোড়াটাকে আমরা বলি বাইভ্যালেন্ট। এবং এই যে জোড়াটা সৃষ্টি হলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলি কি? সিন্যাপসিস। এরপরে চলে আসি আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট পর্যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট কেন? কারণ এখানেই আমাদের মূলত যেই শব্দটা নিয়ে অনেক মাথা ব্যথা, সেটা হচ্ছে ক্রসিং ওভারের যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের প্যাকাইটিন এই প্রক্রিয়াটাতেই হয়ে থাকে। প্যাকাইটিন শব্দটাকে আমি যদি চিন্তা করি, এটা আসলে বুঝাচ্ছে থিক, মোটা বা পুরো কোনো একটা কিছু যখন মোটা হয়ে যায়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি তোমার মূলত প্যাকাইটিন প্রক্রিয়া। ঠিক আছে, ওকে। এই প্যাকাইটিন প্রক্রিয়াটাতে আমরা এটাকে আরো মোটা বা খাটো দেখি। এবং এই পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত দুইটা অনুদৈর্ঘ্যের সৃষ্টি হয়। যেমন আগে আমরা দেখেছিলাম ঠিক এইভাবে ছিল, তাই না? এখন আমি দেখব এটাকে এরকম একটা রূপে, অর্থাৎ এরকম চারটা অংশে তারা চারটা ক্রোমাটিড থাকে একটা বাইভ্যালেন্টের ভেতরে। ঠিক আছে, যেমন প্রতি বাইভ্যালেন্টে আমার আসলে কি থাকবে বলো তো? এই যে চিত্রটা দেখাই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবা। এই যে বাইভ্যালেন্টে কি হচ্ছে দেখো, তোমার এখানে দুইটা করে তোমার সেন্ট্রোমিয়ার থাকতেছে, এবং ক্রোমাটিডও কিন্তু এখানে অনেকগুলা থাকছে। এই যে দেখো, প্রত্যেকটাতে চারটা করে থাকতেছে। এই যে এই গঠনটা, এটাকে আমরা একটা বিশেষ নামে ডাকি, সেটা হচ্ছে টেট্রার। যেমন আমরা বলেছিলাম না, মোনো, ডাই, তারপর হচ্ছে ট্রাই, টেট্রা। টেট্রা মানে কি? চার। তো সেরকম যখন এরকম একটা পরিণতি সৃষ্টি হয়, যেখানে একটা বাইভ্যালেন্টের তোমার কয়টা করে সেন্ট্রোমিয়ার থাকছে? দুইটা করে সেন্ট্রোমিয়ার থাকছে, অর্থাৎ প্রতিটি বাইভ্যালেন্টে দুইটা সেন্ট্রোমিয়ার এবং চারটি করে ক্রোমাটিড থাকে। সেই পর্যায়টাকে আমরা বলে থাকি টেট্রার। আগে যেমন ছিল ঠিক এইভাবে এরকম ধাপে ছিল, তার পরবর্তীতে তারা কেমন হয়ে গেল দেখো তো, এরকম একটা পর্যায়ের সৃষ্টি হলো না? এইটাকেই আমরা একত্রিত করে বলি টেট্রাড। এবং টেট্রাডের বৈশিষ্ট্যগুলা কি? তার ভেতরে থাকবে দুইটা
সেন্ট্রোমিয়ার, এবং প্রতি জোড়ায় কয়টা, কি লেখা আছে প্রতিটিতে কয়টা, 4টা করে ক্রোমাটিড। ক্রোমাটিড মানে কি, ক্রোমোজোমের ওই যে হাত পা গুলাকে আমরা কি বলি, ক্রোমাটিড। তো সেরকম একটা অবস্থার যে সৃষ্টি হয় এটাকে আমরা বলে থাকি টেট্রাড। ঠিক আছে, এই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে আমরা কি বলি, সিস্টার ক্রোমাটিড বলি। একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমকে আমরা বলি নন সিস্টার ক্রোমাটিড। মাথা ঘুরাচ্ছে, সলভ দিচ্ছি, আগে একটু রিডিং পড়ে নাও, বুঝে নাও জিনিসগুলা। এই উপপর্যায়ের শেষের দিকে বাইভ্যালেন্টের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে তাদের মধ্যে আদান প্রদান করে। ঠিক আছে, ওকে। এবং এক্স আকৃতির চিহ্নের মতো অনেক কিছু লেখা, আসো তোমাদেরকে সহজ করে আপু বুঝায় দিই। যে জিনিসটা হয় প্রথম যেটা, সেটা হচ্ছে প্রথমে আমার এখানে টেট্রাডের সৃষ্টি হলো। এই যে আমাদের এই চিত্রটার মতো এখানে আমার টেট্রাডের সৃষ্টি হবে। এই যে টেট্রাড, এই পুরাটা কি টেট্রাড বলবো না আমরা, টেট্রাড। এই টেট্রাডের মধ্যে দেখো এই যে এই দুইটা না, যারা দেখতে একই রকম এদেরকে আমরা কি বলবো, অবশ্যই বোনরা দেখতে একই রকম হয়, এদের দুইজনকে আমরা বলবো সিস্টার। আর এই যে একটা সবুজ এবং একটা গোলাপি, এদের সম্পর্কটাকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। এই জিনিসটা আগে ক্লিয়ার হইতে হবে। হোমোলোগাস দুই জোড়া ক্রোমোজোমের মধ্যে, অর্থাৎ একটা বাইভ্যালেন্ট যখন তৈরি হয়, যখন তাদের মধ্যে ক্রোমাটিড তৈরি হয়, সেই অবস্থাটাকে আমরা বলি টেট্রাড। অর্থাৎ একটা টেট্রাডের ভিতর দুইটা হোমোলোগাস ক্রোমোজোম আছে, মানে এক জোড়া করে। এখন এই একটার মধ্যে যে ক্রোমাটিড দুইটা থাকে এদেরকে আমরা বলি সিস্টার, আর এই যে বিপরীত রকমের যে দুইটা, এই দুইটাকে আমরা কি বলি, নন সিস্টার। এখানে যে ঘটনাটা ঘটে, তোমার মনে করো এই যে সিস্টার, আর এখানেও এদের মধ্যে না এরকম একটা অংশের তৈরি হয়। এবং এটাকে যদি আর একটু স্পেসিফিক্যালি আঁকি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। নিচের অংশটা ছোট হওয়া যাবে না, বড় আঁকলে বুঝবা তোমরা ভালোভাবে। দেখো এখানে এই যে দুইটা যে ক্রোমোজোম ছিল, এদের মধ্যে আসলে সম্পর্কটা কি, এর এই অংশ এই অংশ বা এই অংশ এই অংশ, তারা কি নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিডরা কি করে, যে তাদের মধ্যে একটা বন্ধনের মতো সৃষ্টি করে। এই যে দেখো এই অংশটা, এখানের এইটুকু আর এখানের এইটুকু একটু ভালো করে লক্ষ্য করো তো, দেখতে অনেকটা কিসের মতো, এক্সের মতো লাগছে না? এই অংশটাকে এক্সের মতো গঠন করে। মূলত নন সিস্টার ক্রোমাটিডগুলো একে অপরের কাছে আসে, এসে কি করে এদের মধ্যে এরকম একটা বন্ড তৈরি করতে চায়। এই যে বন্ডটা যে তৈরি করে না, তখন তারা কিরকম আকৃতির হয়ে যায়, এক্স আকৃতির হয়ে যায়। এই যে এক্স আকৃতির যে অবস্থানটা, এটাকে আমরা বলে থাকি একটা বিশেষ নাম, সেটা হচ্ছে কায়াজমা। ঠিক আছে, কি কি শিখলাম আবার রিপিট করি। প্রথমে আমরা শিখলাম যে হোমোলোগাস ক্রোমোজোম কি, যারা দেখতে একই রকম এরকম। তো এই যে দেখতে একই রকম, তারা যে একটা জোড়া তৈরি করলো তাকে আমরা বলি বাইভ্যালেন্ট। আর এই বাইভ্যালেন্টটা যে প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় সেটাকে আমরা বলি সিন্যাপসিস, মূল কথা জোড়া বাঁধা।
এখন এই বাইভ্যালেন্টের যখন আমরা প্যাকাইটিন পর্যায়ে আসি তাদের প্রত্যেকটা ক্রোমোজোম থেকে ক্রোমাটিডের সৃষ্টি হয় এবং ক্রোমাটিড সৃষ্টি হওয়ার পর আমরা দেখি যে তোমার একটা বাইভ্যালেন্টের ভেতরে 2টা সেন্ট্রোমিয়ার এবং 4টা করে ক্রোমাটিড থাকে এবং এই যে অবস্থানটা সৃষ্টি হয় এটাকে আমরা বলি টেট্রাট এবং প্রতিটা টেট্রাটে এই যে একটা জোড়া যারা দেখতে একই রকম তাদেরকে আমরা বলি সিস্টার আর এরকম পাশাপাশি 2টার মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা বলি নন সিস্টার। এখন এই নন সিস্টাররা কি করে তাদের মধ্যে একটা বন্ড তৈরি করতে চায় কারণ তারা চায় যে আমার সে বোন না হলেও তার মধ্যে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আসুক, এর জন্য তারা একে অপরের কাছাকাছি আসে এবং আসলে এরকম একটা ক্রস আকৃতির সৃষ্টি হয় যেটাকে আমরা বলি কায়াজমা। কায়াজমা সৃষ্টি হওয়ার কারণটা আসলে কি, কায়াজমা সৃষ্টি হওয়ার উদ্দেশ্যটা তোমাদেরকে আমি পরের স্লাইডে একটু দেখাই। না এত বড় আঁকলে সমস্যা। এই যে মনে করো এখানে একটা কায়াজমার সৃষ্টি হলো এক্স আকৃতি, এর পরবর্তীতে কি হবে এই যে অংশটাতে তোমার এই যে কায়াজমা যে বাধাটা সৃষ্টি করলো না তারা মূলত আলাদা হয়ে যায়, ঠিক আছে। কায়াজমা সৃষ্টি হওয়ার পর এই যে মনে করো এখানের এই অর্ধেক অংশ থেকে এইটুকু অংশ মনে করো বাদ চলে যাবে। আবার একইভাবে এখানের যে অংশটা যুক্ত হয়েছিল তার এই যে অংশটাতে কায়াজমা হইল না তারা এইভাবে বাদ হয়ে যাবে। সেম ভাবে এখানেও এই যে কিছুটা অংশ বাদ হয়ে গেল, এর ক্ষেত্রে যে অংশটাতে মনে করো ক্রস হইল না মানে ধাক্কা লাগলো সেই অংশগুলো এরকম আলাদা হয়ে যায়, যে কায়াজমার অংশগুলো আলাদা হয়ে গেল। এর পরবর্তীতে আপু তাহলে কি হয়, এর পরবর্তীতে এই যে আলাদা হওয়া অংশগুলো তারা একে অপরের স্থান পরিবর্তন করে, অর্থাৎ এর এই অংশটা এই যে এর এই অংশটা চলে যাবে এর কাছে আর এর এই অংশটা চলে আসবে সবুজের কাছে। দেখতে তখন কেমন হবে, এর এই অংশটা এর কাছে চলে আসবে আর এর এই অংশটা এর কাছে চলে আসবে। সেম ভাবে এর ক্ষেত্রেও এই কাহিনীটাই ঘটবে। এর মধ্যেও আমরা এই যে দেখো সবুজটার বৈশিষ্ট্য দেখলাম, ঠিক আছে। জিনিসটা কি, প্রথমে কায়াজমা হইল, কায়াজমা মানে কি ওই যে 2টার মধ্যে একসাথে হওয়ার কারণে যে ক্রস কানেকশনটা হয়, ক্রস কানেকশন ক্রস আকৃতির হয়, যেখানে হলো সেখানের অংশগুলা কি হবে কেটে যাবে। কেটে যাওয়ার পর এরা কি করে এই কেটে যাওয়া অংশগুলো না আর নিজেদের মধ্যে জোড়া লাগে না, তারা স্থান পরিবর্তন করে, অর্থাৎ এর কাটা অংশটা চলে যায় এর কাছে আর এর কাটা অংশটা চলে আসে এর কাছে। এই যে কাটাকাটির যে অংশটা হলো না এইটাকেই আমরা বলে থাকি, অনেকেই ধরে ফেলছো এইটাকে আমরা বলে থাকি ক্রসিং ওভার, মানে ক্রস করে করে স্থান পরিবর্তন করা, এটাকে আমরা কি বলছি ক্রসিং ওভার। প্রথমে তৈরি করলো কায়াজমা, বাকি ছোট অংশ কেটে গেল, কেটে যাওয়ার পর তারা স্থান পরিবর্তন করলো, করার মাধ্যমে যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কি বলছি ক্রসিং ওভার। অল গুড, বুঝতে পারছি? চলো তাহলে প্যাকাইটিন এই যে দেখো ক্রসিং ওভারটা কি হচ্ছে, এই যে দেখো এর এই অংশটা এর কাছে, এর এই অংশটা আবার এর কাছে, এভাবে ঘটে থাকে। তো নর্মালি তুমি জাস্ট আঁকবা এটা খুবই সিম্পলি ওয়েতে। ওকে আচ্ছা
ওকে, আমরা কোন স্লাইডটাতে ছিলাম একটু দেখি আমরা। এখানে ছিলাম। তো যে জিনিসটা ঘটলো কি, এখানে মূলত আমাদের একটা ক্রসিং ওভার হবে। এই যে হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে যখন আমাদের বাইভ্যালেন্টটা তৈরি হয় না, মনে করে একটা জোড়ার মতো তো সৃষ্টি হয়। এখানে একটা শব্দ, সেটা হচ্ছে মনে করে এরকম আমার দুইটা ক্রোমোজোমের মধ্যে এরকম বন্ড তৈরি হচ্ছে। কি হয়, এদের মধ্যে তোমার কিছু কিছু জায়গায় এরকম একটা খাঁচের মতো সৃষ্টি হয়, হ্যাঁ, যেন এরা একজন আরেকজনকে ছেড়ে দূরে কোথাও না যেতে পারে। এটাকে আমরা বলে থাকি সিন্যাপটোমাল কমপ্লেক্স। ঠিক আছে, এদের মধ্যে কি হয়, এদের মধ্যে একটা বন্ড বা খাঁচার তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি সিন্যাপটোমাল কমপ্লেক্স। এরকম মনে করো জিনিস, এদের মধ্যে এরকম একটা বন্ডের মতো তৈরি হয়। এই জিনিসটা মনে রাখবে, এটা কিন্তু বাইভ্যালেন্টের ভিতর অর্থাৎ জোড়ার মধ্যে তৈরি হয়। আচ্ছা, এরপরে চলে আসি, আমাদের এই পর্যায়টা তো শেষ। এখন আসি এই পর্যায়ের শেষে না একটা বিশেষ ঘটনা ঘটে। কি হয়, এই যে বাইভ্যালেন্টের যে সেন্ট্রোমিয়ারগুলো আছে না, মনে করো এর এই সেন্ট্রোমিয়ার এবং এর এই সেন্ট্রোমিয়ার, এরা না এদের মধ্যে একটা বিকর্ষণের সূচনা করতে থাকে, মানে শুরু হতে থাকে। ঠিক আছে, এদের মধ্যে একটা বিকর্ষণের সূচনা আমরা অনেকটাই দেখতে পাই। এই যে এই জায়গাগুলোতে দেখবে একটা, মানে এদের মধ্যে একটা পার্থক্য বা দূরে যাওয়ার একটা জিনিসের সৃষ্টি হয়। তো কি হয়, এই যে বাইভ্যালেন্টের ক্রোমোসোম দ্বয়ের মধ্যে অর্থাৎ দুইটা যে জোড়া ছিল তাদের সেন্ট্রোমিয়ারগুলোর মধ্যে একটা বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ শুরু হওয়া মানে কি, তারা কায়াজমার স্থান থেকে আস্তে আস্তে এরকম দূরে সরে যেতে থাকে। দূরে সরে যাওয়ার কারণে কি হয়, এদের সেন্ট্রোমিয়ারের মধ্যেই প্রথমটা হয় এবং ব্যাপকভাবে বিকর্ষণটা চলতে থাকে। এবং মধ্যবর্তী স্থানে যখন মনে করে এরা তো এইভাবে ছিল, এইভাবে ছিল না, তো কি হয়, এদের মধ্যে না একটা বিভাজন, অর্থাৎ তারা যখন বিকর্ষণ আকারে দুইজন দুই সাইডের দিকে চলতে থাকে তখন এদের মাঝে না একটা লুপের সৃষ্টি হয়, মানে একটা ফাঁকা অংশের সৃষ্টি হয়। ঠিক আছে, জিনিসটা হচ্ছে আর একটু ভালো করে তোমাদেরকে আমি নেক্সট স্লাইডটাতে দেখাই। দেখো, ক্রসিং ওভারটা অবশ্যই দেখাবো। এদের এই যে কায়াজমা যে ছিল না, এদের মধ্যে কি হয়, একটা বিকর্ষণের তৈরি হয়, অর্থাৎ এই সেন্ট্রোমিয়ারগুলা একজন আরেকজনকে রেখে দূরে সরতে থাকে। দূরে যখন সরতে থাকে তখন তাদের মাঝে এই যে দেখো এখানে একটা লুপের মতো সৃষ্টি হয়, এটাকে আমরা কি বলি, লুপ বলি। ঠিক আছে, একটা ফাঁকা অংশের মতো সৃষ্টি হয় যেটাকে আমরা লুপ বলছি। এবং এই লুপটা সৃষ্টি হওয়ার সময় লক্ষ্য রাখবা, যখন এরকম দুইটা কায়াজমার সৃষ্টি হবে, অর্থাৎ এখানে একটা এখানে একটা, তখন দেখা যায় এদের এই যে মাঝের যে এই যে লুপের কারণে যে কোণগুলো আছে না, এই কোণে একটা কোণে মূলত এই লুপটার সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি 90 ডিগ্রি লুপ। আবার বলি, কায়াজমাটার মধ্যে যখন বিকর্ষণ হয় অর্থাৎ একজন আরেকজনকে রেখে যখন দূরে চলে যায় তখন তাদের মধ্যে একটা ফাঁকা অংশের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি একটা লুপ। এখন এই লুপটা সৃষ্টি হয় যে কায়াজমার যে সংযোগের যে স্থানগুলা না, এই অংশগুলোতে একটা কোণের সৃষ্টি হয়। সেই কোণটা যখন দুইটা কায়াজমা হবে অর্থাৎ নিচে একটা উপরে একটা, তখন সেটার মান দাঁড়ায় 90 ডিগ্রি। আর যদি তুমি দেখো
দেখো এরকম যদি হয় যে শুধুমাত্র একটা অংশে কায়াজমা সৃষ্টি হয়েছে, তখন এদের মধ্যে যে লুপটার সৃষ্টি হয় সেটার মান আবার হয় 180 ডিগ্রি। ঠিক আছে, যখন তোমার দুইটা কায়াজমার মধ্যে হয় তখন সেটা 90, আর যদি একটা কায়াজমা হয় অর্থাৎ একটা ক্রস হয় বা একটা ক্রসিং ওভার হয় সেই ক্ষেত্রে মানটা হয় 180। বুঝতে পারছি? দেখো এখানে কিন্তু দুইটা ছিল, নিচে একটা উপরে একটা, আর ওখানে শুধুমাত্র একটা, নিচে কিন্তু হয় নাই, তাই ওটার লুপের মান কত হচ্ছে 180, আর এখানে কত 90। এরপরে আমরা মূলত এখানে এই বিকর্ষণটাই আমরা মূলত দেখতে পাই, এবং দেখো চিত্রটায় তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এদের মধ্যে কিন্তু একটা লুপের সৃষ্টি হচ্ছে, এবং এখানে কিন্তু নিউক্লিওলাসটা কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে চলে আসি আমাদের এই প্রোফেজ 1-এর লাস্ট পর্যায়ে, যেটাকে আমরা বলি ডায়াকাইনেসিস। এখানে কি হয়, এখানে মূলত ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় এবং মূলত বিভাজনটা আরও বেড়ে যায়। ঠিক আছে, এরা মূলত আরও একে অপরকে রেখে একদম দূরে সরে যেতে থাকে। এই যে দেখো তারা একে অপরকে রেখে একদম দূরে চলে যেতে থাকে। আমাদের এই ডায়াকাইনেসিস যে পর্যায়টা আছে এখানেই মূলত আমরা এই বিভাজনটা দেখতে পাই। মূলত তারা একে অপরকে রেখে একদম দূরে চলে যাবে। এই পর্যায়ে বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয়, তখন আর ক্রোমাটিড বিভক্ত দেখা যায় না। ঠিক আছে, মানে একটা লেয়ারের মতো তৈরি হয়, এবং একসময় বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে অর্থাৎ ওই যে দুই কোণার দিকে চলে যেতে থাকে। এই উপপর্যায়ের শেষ দিকে আমরা নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ যেই গোলাকার অংশটা আছে সেটাকে আর আমরা এই ধাপে দেখব না, এবং নিউক্লিয়ার এনভেলপের অবিলুপ্তি ঘটে এবং প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে। কারণ এখন প্রোফেজ ধাপের পর আমাদের যে ধাপটা হয় মেটাফেজ, সেই ক্ষেত্রে কিসের সৃষ্টি হয়, স্পিন্ডল তন্তু। তাই স্পিন্ডল তন্তু সৃষ্টি হতে গেলে প্রাণীকোষে কিসের প্রয়োজন, সেন্ট্রিওল। তো সেটার আবির্ভাব মূলত আমরা এখানে দেখি। তোমরা যদি ডিপ্লোটিনের জিনিসটা দেখো যে আমরা সবটাই সেমভাবেই আঁকবো, প্রতিটা জিনিসই কিন্তু সেম। তোমার এই কোষ প্রাচীর আঁকা, তোমার ভেতরের নিউক্লিয়ার মেমব্রেনটা আঁকাও সেম, তোমার জাস্ট ভেতরের যে ক্রোমোজোম তার অবস্থানটা তোমার একটু দেখাতে হবে। তুমি যদি এটা একটা লক্ষ্য করো, একটা দিয়ে তোমাদেরকে একটু দেখাই আপু। যখন আমরা এই ক্লাসগুলো করব তখন আমরা আরও ডিটেলসে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। দেখো এরকম একটা মূলত তাদের মধ্যে আমরা দেখাবো যে তাদের মধ্যে এক প্রকার লুপের সৃষ্টি হচ্ছে বা বিকর্ষণের সৃষ্টি হচ্ছে, এই জিনিসটাই তোমার জাস্ট দেখাতে হবে ডিপ্লোটিনের ক্ষেত্রে। আর ডায়াকাইনেসিসের ক্ষেত্রে দেখো তোমার সব কিছুই ঠিকঠাক, ঠিক আগেরটার মতোই, পার্থক্য একটা, এখানে তোমার নিউক্লিওলাসটাকে তুমি সরিয়ে ফেলবে। আচ্ছা, নিউক্লিয়াস তো দিতে হবে অবশ্যই, আমাদের দিলাম। এখন কিন্তু তারা কাছাকাছি থাকবে না, একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এই ক্রসিং ওভারটা অবশ্যই যখনই তুমি এই ধাপটা আঁকবে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার এই ক্রসিং ওভারটার জিনিসটা দেখাতে পারবে। তোমরা যেটা করতে পারো কয়েকটা তোমরা এইভাবে আঁকতে পারো, আরেকটা আঁকতে পারো যে পেন্সিল দিয়ে বাকি অংশগুলো এইভাবে ভরাট করে দিলাম, তাইলে ক্রসিং ওভারটা দেখতে অনেক ভালো লাগে। আমি এই জিনিসটা ফলো করতাম। আচ্ছা, তো এটা ছিল আমাদের প্রোফেসের ধাপ, আমি 1। তো আমি একটু ছোট করে যদি আবার বলি, প্রথমে ছিল লেপ্টোটিন, যেখানে কি হচ্ছে, আমার নিউক্লিয়ার জল বিয়োজন হচ্ছে, ক্রোমোজোমগুলা সুতার মতো হচ্ছে, প্রাণীকোষ এটাকে আমরা ফুলের তোড়ার মতো দেখি, যেটাকে আমরা বুকে বলি, এবং একই সাথে সেন্ট্রোমিয়ারগুলো একপাশে সরে যেতে থাকে জোড়া সৃষ্টির জন্য। যখন আমরা জাইগোটিনে যাই, জাইগোটিনের মূল শব্দটাই হচ্ছে জোড়া বাঁধা। কি করে, তোমার সেন্ট্রোমিয়ারগুলো একসাথে যেয়ে তারা একটা জোড়া বাঁধতে শুরু করে, যেটাকে আমরা বলে থাকি হোমোলোগাস ক্রোমোজোম। এবং হোমোলোগাস ক্রোমোজোমের বৈশিষ্ট্য তাদের আকার আকৃতি সব কিছু সেম, এবং তাদের হচ্ছে একটা সে মাতা থেকে একটা সে পিতা থেকে, এবং হোমোলোগাস ক্রোমোজোমের যে জোড়া সেটাকে আমরা বলে থাকি বাইভ্যালেন্ট, এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি সিন্যাপসিস। এবং বাইভ্যালেন্টের মধ্যে একটা খাঁচের মতো অংশ থাকে যেটাকে আমরা কি বলি, সিন্যাপটোমাল। সিনেপ্টোমাল আমরা কি বলি, অ্যাকশন বলে থাকি আমরা এই অংশটাতে। আমাদের যে বাইভ্যালেন্ট যে সৃষ্টি হচ্ছে, দেখি মনে করো তোমরা, এটাকে আমরা কি বলি, সিনেপ্টোমাল
কি বলে থাকি, যখন আমাদের এটার মধ্যে একটা বাইভ্যালেন্টের মধ্যে একটা খাঁজ সৃষ্টি হয় সেটাকে আমরা বলে থাকি সিন্যাপটোমাল কমপ্লেক্স, একটু জটিল করে তোলে। এরপরে আমরা শিখলাম আমাদের তোমার দাঁড়াও তোমাদেরকে চিত্রগুলো পাশাপাশি দেখাই তাহলে মনে থাকবে বেশি ভালো। এরপরে চলে আসি আমরা প্যাকাইটিনে। প্যাকাইটিনে কি হয়, এদের মধ্যে মূলত ক্রোমোজোমগুলোর মধ্যে একটা আরও ক্রোমাটিডে পরিণত হয়। তো ক্রোমাটিডে পরিণত হলে আমরা বাইভ্যালেন্টে দেখি 2টা করে সেন্ট্রোমিয়ার, 4টা করে ক্রোমাটিড, এবং এই যে 4টা করে ক্রোমাটিড 4, এর জন্য এই উদাহরণটাকে আমরা বলি টেট্রাড। এবং এই সময়টাতে তোমার 2টা সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, একটা বাইভ্যালেন্টের একটা জোড়া, অর্থাৎ এই যে 2টা ক্রোমাটিড যারা দেখতে একই রকম তাদেরকে আমরা বলছি সিস্টার, আর পাশের যে 2টা এর সাথে সম্পর্কটাকে আমি কি বলবো, নন সিস্টার। তো এরা কি করে, এদের মধ্যে একটা বন্ড তৈরি করতে সৃষ্টি করে, যেটাকে আমরা কি বলতেছি, কায়াজমা। ঠিক আছে, হ্যাঁ কায়াজমা বলি। কায়াজমার মধ্যে, এবং কায়াজমার মূল লক্ষ্যটা কি, তার পরবর্তীতে কায়াজমা অর্থাৎ ক্রস যেখানে হচ্ছে, যেখান থেকে ক্রসটা তৈরি হচ্ছে সেই অংশগুলো আলাদা হয়ে যায়, আলাদা ছোট ছোট অংশগুলো আবার একজন আরেকজনের সাথে স্থান পরিবর্তন করে। ঠিক এই যে এরকম স্থান পরিবর্তন, কোথায় গেল আমার, এই তো স্থান পরিবর্তন করার কারণে দেখো এর বৈশিষ্ট্য এর মধ্যে, এর বৈশিষ্ট্য এর মধ্যে, এই পুরো ঘটনাটাকে আমরা বলে থাকি ক্রসিং ওভার। পরবর্তীতে প্যাকাইটিন শেষ হওয়ার পর আমরা চলে যাই ডিপ্লোটিনে। ডিপ্লোটিনের মধ্যে আমরা দেখি বিকর্ষণ শুরু। তোমাকে যদি বলা হয় ক্রসিং ওভার কোথায় হয়, অবশ্যই প্যাকাইটিন ধাপে। আর তোমার ডিপ্লোটিনে কি হয়, ডিপ্লোটিনে তোমার মূলত কায়াজমা যে হয়েছিল তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়, এবং যখন তারা দুই পাশে যেতে থাকে তাদের মাঝে একটা লুপের সৃষ্টি হয়, এবং কায়াজমার অংশগুলোতে আমরা বিভিন্ন ধরনের কোণ দেখতে পাই। মনে করো এই যে অংশটা এরা একসাথে ছিল, যখন এরা একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, দেখো আমার আঙ্গুলের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হতে হতে তাদের মধ্যে আমরা কিছু কোণের সৃষ্টি দেখি। যদি এইভাবে হয়, মানে 2টা কায়াজমা হয়, সেই ক্ষেত্রে আমরা কোণগুলা দেখি 90, আর যদি একটা জায়গায় হয় সেই ক্ষেত্রে আমরা এখানে দেখি কত, 180। এই লুপের মান খুব ভালো করে মনে রাখবা, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 90 ডিগ্রি হলে কয়টা, 2টা, 180 হলে কয়টা, একটা। আচ্ছা, এরপরে চলে গিয়েছিলাম আমরা ডায়াকাইনেসিস, যেটা হচ্ছে একদম সর্বশেষ ধাপ। এখানে মূলত একদম বিকর্ষণের সর্বশেষ লেভেলে যে দুইজনের থেকে একটু দূরেই সরে যায়, এবং নিউক্লিওলাসটাকে আমরা আর দেখি না। তো এই ছিল আমাদের প্রোফেজ ধাপ। যদি আমরা বলি মেটাফেজ ধাপ, এটা ঠিক আগেরটার মতোই, তোমার সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। শোনো, স্পিন্ডল তন্তু এবং ট্র্যাকশন তন্তুর মধ্যে অনেক তফাৎ আছে। ট্র্যাকশন তন্তু আমি যখন বলছি সেটা কিন্তু শুধুমাত্র আমার সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত অবস্থানকে আমি বুঝাবো। যেই স্পিন্ডল তন্তুর অংশটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত তাকে আমরা কি বলছি, ট্র্যাকশন তন্তু। তো এই পর্যায়ে আমরা কিন্তু সেন্ট্রোমিয়ারের বিভাজন দেখব না, এটা মনে রাখতে হবে। তো দেখো মেটাফেজ 1-এর ধাপটা কেমন হয়, এরা একদম মাঝ বরাবর অবস্থান করে, ঠিক আমাদের মাইটোসিসের মতো। শোনো, তোমাদের নতুন করে বুঝার বিষয়টা হচ্ছে তোমাদের এই প্রোফেজের ধাপগুলা আর মেটাফেজের ধাপগুলা। তোমরা যদি একটু দেখো কি হয়, যে আমাদের এই যে তৈরি হলো, যে তারা কি করে, তারা একদম মাঝ বরাবর থাকে, এটাকে আমরা কি বলছি, বিষুবীয় অঞ্চলে তারা চলে আসে। বিষুবীয় অঞ্চল, এবং একই সাথে আমরা কার উৎপত্তি দেখলাম, ট্র্যাকশন তন্তু। ট্র্যাকশন তন্তু মানে কি, যে অংশটা তোমার সেন্ট্রোমিয়ারের সাথে, ঠিক আছে, এই যে তোমার যে সেন্ট্রোমিয়ার তাদের সাথে যুক্ত থাকে যেই তন্তু, সেটাকে আমরা বলি ট্র্যাকশন তন্তু। জাস্ট এইটুকু মনে রাখলেই তোমার জন্য যথেষ্ট, যে ক্রোমোজোমগুলা এই সময় বিষুবীয় অঞ্চলে থাকে। এবং তুমি যদি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, সেন্ট্রোমিয়ারগুলা না একটু এইদিকে মুখ করে আসে, মানে এই 2টা সেন্ট্রোমিয়ারকে দেখো, মনে হচ্ছে না তারা একটু এইদিকে যেতে চাচ্ছে, আর এগুলাকে দেখো একটু এইদিকে যেতে চাচ্ছে, তাই না? এবং ভালো করে লক্ষ্য করো, মেটাফেজে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন বলো, নিউক্লিওলাস বলো, কোনো কিছুই কিন্তু নাই। এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। মাইটোসিসের মতো এই ধাপে আমরা কিন্তু কোনো প্রকার নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস দেখবই না, ঠিক আছে? তাহলে এটার চিত্রটা যদি আমরা একটু দেখি কিরকম হয়, আমাদের চিত্রটা খুবই সিম্পল। আমার মনে হয় মাইটোসিসের থেকে মানে তোমার মিওসিসের চিত্রগুলো আঁকাটা আরও বেশি সহজ। আমরা যখন ক্লাসগুলো করব তখন আরও বিস্তারিতভাবে আমরা এই জিনিসগুলো শিখব। শিখার তো শেষ নেই আসলে। দেখো কি হবে, জাস্ট এইভাবে দিবা, তুমি চাইলে এইভাবে করেও দিতে পারো, বাস সিম্পলিও আঁকতে পারো তোমার।
এত এটার মতো করে ডিজাইন না করলেও জাস্ট এই যে দুইটা তো একই কালার দেওয়াটা ভুল হয়ে গেল, আমরা ডিফারেন্ট কালার দিব, তাহলে জিনিসটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। এই এর একটা অংশে অবশ্যই আমরা ক্রসিং ওভারটা দেখাবো। বাস এইভাবে আঁকলেই কিন্তু আমাদের হয়ে যাবে মেটাফেস 1। চলে যাই আমাদের এনাফেস 1। এনাফেস 1-এ কি হয়, ঠিক আগের মতোই হয়, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার গুলো তোমার মূলত ট্র্যাকশন তন্তুগুলো তাদেরকে টেনে দেয়। এই ক্ষেত্রে একটা মজার পয়েন্ট হচ্ছে, আমরা যখন আগে অ্যানাফেস পড়তাম মাইটোসিসের, তখন আমরা বলতাম অ্যানাফেস ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, কিন্তু মিওসিস 1 যখন আমি পড়ছি সেটার অ্যানাফেস 1-এ কিন্তু কোনো প্রকার সেন্ট্রোমিয়ার বিভাজন হবেই না। যে জিনিসটা হয়, এদের ট্র্যাকশন তন্তুগুলা বা এদের মধ্যে যে বিকর্ষণটা সেটা বাড়বে, এবং বাড়তে বাড়তে এদের যে ট্র্যাকশন তন্তু আছে না, এই যেগুলা মূলত সেন্ট্রোমিয়ারকে ধরে রেখেছে, তাদের মূলত তারা এরকম টানতে থাকে, ঠিক আছে, টানতে থাকে। কিন্তু তাই বলে এটা না যে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়। যেমন দেখো এখানে কি লেখা, হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায় বাইভ্যালেন্টের 2টি ক্রোমোজোমে, এবং ক্রোমোজোম সূত্রের সংকোচন অর্থাৎ তোমার ওই যে ট্র্যাকশন যে তন্তু আছে তারা মূলত এরকম টেনে নিয়ে যায়, ঠিক আছে, ট্র্যাকশন তন্তু টেনে নিয়ে যায়। এবং এখানে কিন্তু আমরা দেখো, আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাই, কারণ এই জিনিসটা নাহলে তোমরা পরে ক্যাচ করতে পারবা না। আমরা 2টা না এঁকে আমরা এখানে 4টাই আঁকবো। 4টা আঁকলে জিনিসটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, না হলে কমপ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। 4টাই আঁকবো আমরা। দেখো দেখো প্রতিটা চিত্রে কিন্তু 4টা করে, যেমন এখানেও 4টা, এখানেও 4টা, এটা জাস্ট বোঝানোর জন্যই তোমাদেরকে আঁকা। দেখো কি হয়, এখানে আমাদের এই যে 4টা আঁকলাম না, এই 4টার মধ্যে একটা বিভাজন ঘটে যায়। বিভাজনটা দেখো, 2টা চলে যাচ্ছে এই দিকে আর 2টা চলে আসছে এই দিকে, কিন্তু আসলে তারা শুরুর দিকে তারা কিন্তু এইভাবে একটা জোড়া আকারে ছিল, তাই না? যখন আমরা একদম শুরুর দিকে যাই তারা কিন্তু 4টা করেছিল। কিন্তু দেখো বিভাজনটার ক্ষেত্রে লাস্টে যদি আমরা দেখবো একটা কমপ্লিট চেঞ্জ আমরা এখানে লক্ষ্য করব। ওকে, তো অ্যানাফেসের কি হয় দেখো, প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা তখন আমার কি হয়ে যাচ্ছে, 2n হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সেই বিষয়টা। দেখো প্রতিটা মেরুতে আমার কয়টা হয়ে যাবে, এখন জাস্ট 2টা করে থাকবে। শুরুতে আমার কয়টা ছিল, একদম শুরুর দিকে আমরা যদি যাই প্রোফেস 1-এ, দেখো শুরুর দিকে কিন্তু আমাদের অন্য একটা টার্মে মূলত ছিল, যখন আমার অ্যানাফেস শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এই যে দেখো এরকম অবস্থায় ছিল। এর পরবর্তীতে কিন্তু এরা পুরাই তোমার আলাদা হয়ে যায়, অর্থাৎ এরা 4n থেকে ঠাস করে 2n হয়ে যায়, অর্থাৎ অর্ধেক হয়ে যায়। এই কারণেই আমরা বলি মায়োসিসকে একটা হ্রাসমূলক বিভাজন, কারণ তারা 4টা থেকে 2 হয়ে যাচ্ছে। কোন ধাপে? অ্যানাফেস ধাপে। কিভাবে হয়? প্রথমে 4টা এঁকে নিবা, তারপর তুমি তোমার মতো করে চেঞ্জ করবা। দেখো তাইলে দেখো আস্তে আস্তে করে এদের মধ্যে ট্র্যাকশন তন্তুটা কি হচ্ছে বলো তো? ট্র্যাকশন মানে কি? যে এই 2টাকে ধরে রাখছে, যে তারা মূলত টেনে 2টাকে আলাদা করে ফেলে, কিন্তু সেন্ট্রোমিয়ারের কিন্তু কোনো বিভাজন হবে না। মাথায় রেখো, এই অ্যানাফেস ধাপে সেন্ট্রোমিয়ারের কোনো বিভাজনই হবে না। সেন্ট্রোমিয়ার যেমন ছিল তেমনই থাকবে, এবং জাস্ট ট্র্যাকশন তন্তুটা টানবে বিকর্ষণের কারণে।
এবং এই ধাপটাতে যখন এই যে তারা বিভিন্ন প্রান্তে যাচ্ছে তাদেরকে এক এক সময় আমরা এক একভাবে দেখি। কখনো তারা এই যে এল আকৃতির হয়, কখনো ভি আকৃতির হয়, কখনো জে আকৃতির হয়, কখনো বা আই আকৃতির হয়। ঠিক আমরা যেমন অ্যানাফেজে পড়েছি, যদি ভি হয় সেটাকে আমরা বলি কি মেটা, যদি এল হয় সেটাকে আমরা বলি সাবমেটা, যদি জে হয় সেটাকে আমরা বলি কি বলি অ্যাক্রোসেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থানটা কেমন সেটার ভিত্তিতে কিন্তু আমরা এটা নামকরণ করে থাকি, যে ক্রোমাটিডগুলার কোন অংশে আমার সেন্ট্রোমিয়ারটা বসছে সেটার ভিত্তিতে আমরা এটাকে বলে থাকি সাবমেটা সেন্ট্রিক। আর লাস্টে যে আই থাকে সেটাকে আমরা কি বলি টেলোসেন্ট্রিক। এরপরে চলে আসি টেলোফেজ ধাপ, যেটা ঠিক আগের মতোই, অর্থাৎ এখানেও তোমার প্রত্যেকটা অংশ দেখো চলে আসতেছে, খুব সুন্দরভাবে চলে আসতেছে, নিউক্লিওলাসও আসতেছে, জাস্ট তুমি দুইটা আলাদা করে দিবে। এবং যেহেতু এটা উদ্ভিদ কোষ, তো এখানেও কি আসবে, আমার এখানে সুন্দর করে একটা কোষ প্লেট আসবে। এটাই তোমার মূলত প্রোফেজের ধাপগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, বাকিগুলা করতে তোমার আর খুব একটা প্যারা হবে না। জাস্ট আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, সেন্ট্রোমিয়ারগুলা কিন্তু ঠিকঠাক থাকে, ট্র্যাকশন তন্তুটা টেনে আলাদা করে। আর টেলোফেজটা ঠিক আগের মতো। তো এইভাবেই মূলত ঘটনাটা ঘটে থাকে। যেমন শুরুর দিকে আমরা যদি চিন্তা করতাম, শুরুর দিকে এখানে মূলত 2, 3 এরকম 4টা কোষ ছিল। যখন তোমার অ্যানাফেজ ধাপটা শেষ হলো তখন এখানে আমার কি তৈরি হবে, জাস্ট এখানে আমার 2টা করে চলে যাচ্ছে, তার মানে কি 4-এর অর্ধেক হয়ে যাচ্ছে। এবং এই অংশটার কারণেই এটাকে আমরা হ্রাসমূলক কোষ বিভাজন বলি। এবং ক্রসিং ওভারটা কোথায় হয়েছে, ক্রসিং ওভারটা কিন্তু প্যাকাইটিনে হয়েছে। যখন কায়াজমা হয়, ছোট অংশ কেটে যায়, ছোট অংশের ক্রস হয়, তখনই আমার ক্রসিং ওভারটা হয়। এরপরে আমরা ইন্টারকাইনেসিস হচ্ছে একটা বিরতির পর্ব। দেখো তোমরাও টায়ার্ড হয়ে গিয়েছো, এত কিছু পড়েছো, তো তারাও একটা বিরতি নেয়। এই বিরতির সময় তারা কি করে, তারা ডিএনএকে আর ডুপ্লিকেট করে না। ঠিক আছে, ডিএনএকে ডুপ্লিকেট কেন করে না, ডিএনএ তো অলরেডি একটা পর্যায়ের মধ্যে আছে, যে তার পরবর্তী ধাপ কি হবে, তারা কি করে, তারা আরএনএ বা প্রোটিনকে সংশ্লেষণ করে যেন তার সামনের ধাপগুলা দ্রুত হয়। কি করে, ইন্টারকাইনেসিস। দেখো ইন্টারফেসে ডিএনএকে ব্যবহার করতেছে, কিন্তু যখন সে ইন্টারকাইনেসিস বা যেটাকে আমরা আরেকটা নাম বলি সাইটোকাইনেসিস, সেই ধাপটা যখন হচ্ছে, সেই সময় কিন্তু আমাদের আরএনএ বা প্রোটিনের চেঞ্জ হচ্ছে, ডিএনএর কিন্তু কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। যেটা আপু শুরুতেই তোমাদের ছবিতে সুন্দর করে দেখিয়ে দিয়েছি, যে এই যে মনে করো এই যে আমাদের ইন্টারকাইনেসিস না, এই যে সাইটোকাইনেসিসটাই হচ্ছে আমাদের মূলত ইন্টারকাইনেসিস 1, যেখানে কি করে, তারা আরএনএ বা প্রোটিনটাকে সংশ্লেষণে ব্যবহার করে। দেখো কোথায় গেল, এই তো এই যে ইন্টারকাইনেসিস। মায়োসিস প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন সময়টাকে আমরা বলে থাকি। এই ক্ষেত্রে আমার শুধুমাত্র ডিএনএর প্রতিরূপ তৈরি হবে, আরএনএ বা ডিএনএর প্রতিরূপ তৈরি হবে না, বাট কার পরিবর্তন হবে, আরএনএ বা প্রোটিনের। আচ্ছা, মিওসিস 2 বা মায়োসিস 2 সেটা কমপ্লিটলি আমাদের মাইটোসিস, যা পড়েছি ঠিক তাই। জাস্ট দেখো কি হয় এখানে, তোমার প্রোফেজ 2 ঠিক আগের মতোই জলগুলা বের হয়ে যাবে, ক্রোমোজোমগুলাকে আরও স্পষ্টভাবে দেখতে পাবো। এবং এই সময়টাতে প্রথম হতে ক্রোমোজোমগুলাকে কি ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায়, কারণ তারা আগে কি ক্রোমাটিডেই বিভক্ত হয়ে আসছে মায়োসিস 1 থেকে। এই যে দেখো আগে থেকেই তারা কি এরকম মূলত তোমার ক্রোমাটিড আকারেই তারা আসছে, কিন্তু আমরা যখন মাইটোসিস পড়ি তখন আমরা বলেছিলাম পরবর্তী ধাপে যাওয়ার পর তারা মূলত কি হয়, প্রোমেটাফেজে যাওয়ার পর তারা ক্রোমাটিডে রূপান্তরিত হয়। কিন্তু এখানে কিন্তু শুরুতেই সে যখন মায়োসিস কমপ্লিট করেছে তখনই কিন্তু তার ক্রোমাটিড অলরেডি তৈরি করা ছিল। এবং অবশ্যই যখন তুমি মায়োসিস 2 শুরু করছো, ক্রসিং ওভার প্রত্যেকটা ক্রোমোজোমের ভেতর ক্রসিং ওভার শুরু হবে প্যাকাইটিনের পর থেকে। প্যাকাইটিনের পর থেকে প্রতিটা ধাপে ক্রসিং ওভার দেখাতে হবেই হবে, এটা মাথায় রাখবে ভালো করে। আচ্ছা, সেম ওয়েতে কোষ প্লেটও কিন্তু থাকবে, তোমার কোষ প্লেট আবার সরিয়ে দেওয়া যাবে না। তোমার কিন্তু এখানে সে সাইটোকাইনেসিস 1 বা টেলোফেজ 1 সে কমপ্লিট করে আসছে, তো এখানের কোষ প্লেটও তো তার থাকবে। আচ্ছা, মেটাফেজ 2-তে কি হয় দেখো, তারা মূলত এরকম একদম একটু এই অংশের মাঝ অনুযায়ী, এখানের মাঝ অনুযায়ী, এবং তাদের দেখো এই যে
মেরু অঞ্চলগুলা তৈরি হচ্ছে, ঠিক আছে। এরা থাকবে মাঝ বরাবর, এর মাঝ বরাবরে, এর মাঝ বরাবরে, এবং এখানে দেখো এই যে ট্র্যাকশন ফাইবারটা দিয়ে তারা মূলত তাদেরকে একদম মাঝ বরাবর অবস্থানে রেখেছে। পরবর্তীতে প্রতিটি কি হয়, এই যে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে অ্যানাফেজ 2তেই আমার সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে, অ্যানাফেজ 1-এ কিন্তু সেন্ট্রোমিয়ার ভাগ হবে না। তাই তাদের দেখতে কিন্তু এমনই ছিল, অ্যানাফেজ 1-এর পর আমার এমনই ছিল, কিন্তু অ্যানাফেজ 2-র পর কেমন হবে, চিত্রটা একটু এমন হয়ে যাবে, কারণ আমার সেন্ট্রোমিয়ারটাই ভাগ হয়ে গেছে। দেখো মিল পাইলা, ওখানের অ্যানাফেজ 1 কিন্তু আমার দেখতে এমন ছিল না। দেখো অ্যানাফেজ 1 আমার দেখতে, দেখো জোড়া জোড়াই ছিল, ক্রোমাটিডের মতোই ছিল, কিন্তু এখানে অবস্থানটাকে আমি কি বলবো, এই অবস্থানটাকে আমরা কি বলি, অপত্য ক্রোমোজোম বা স্বতন্ত্র ক্রোমোজোম। এই যে দেখো যখন সেন্ট্রোমিয়ারও সাথে সাথে ভাগ হয়ে যায়, তাই অ্যানাফেজ 2-তে সেন্ট্রোমিয়ার ভাগ হয়, অ্যানাফেজ 1-এ কিন্তু ভাগ হয় না। পরবর্তীতে টেলোফেজ 2 যদি বলি, ঠিক আগের মতোই যা যা পড়েছি আমরা ঠিক সেরকম কোষ প্লেট তৈরি হবে। এরা মূলত দুইটা ভাগে ভাগ হয়ে, এখান থেকে আমি দুইটা সুন্দর মতো কোষের পাবো, নিউক্লিয়াস পাচ্ছি খুব সুন্দর করে। দেখো এখানে একটা, এখানে একটা, ওই যে আমরা এঁকেছিলাম না, না তোমাদেরকে দেখাই, পূর্বের চিত্রটা দেখাই, তাহলে কম্পেয়ার করতে তোমার জন্য ইজি হবে। একদম শুরুর দিকের স্লাইডে আমরা দেখাই, আপু যেটা একদম শুরুতেই তোমাদেরকে ট্রেলার দিয়ে দিছি যে আসলে আমরা কি কি শিখতে যাচ্ছি। এই যে এই দেখো 4টা থেকে অর্ধেক হয়ে 2টা, এরপরে কি শুধুমাত্র সিঙ্গেল ছিল, কারণ এখানে কি হয়, কোষ বিভাজন হয়, ক্রোমোজোমের বিভাজন হয়। ক্রোমোজোমের বিভাজনটা কিভাবে হলো, অ্যানাফেজ 2-তে যখন আমার সেন্ট্রোমিয়ারটাই ভাগ হয়ে গেল, তখনই মূলত আমার ক্রোমোজোমের বিভাজনটা হলো, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো খুব ভালোভাবে, ঠিক আছে। যখনই আমার কি হচ্ছে, তোমার ওই সেন্ট্রোমিয়ারটা ভাগ হচ্ছে, তখনই কিন্তু আমার ক্রোমোজোমের বিভাজনটাও হচ্ছে, এবং এরকম আমরা অংশ পাবো। তারপরে আমরা সাইটোকাইনেসিস 2-তে চলে যাব, একদম শেষ ধাপে, যেখানে আমার সাইটোপ্লাজম যে আছে, সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ প্রতিটি নিউক্লিয়াস তার চারপাশে সাইটোপ্লাজম কোষ ঝিল্লি সহযোগে এরকম স্বতন্ত্র কোষ হয়। কয়টা, 4টা তৈরি হয়, 1টা থেকে 4টে, এবং প্রত্যেকটাই কি ধরনের হয়, হ্যাপ্লয়েড ধরনের হয়ে থাকে। আচ্ছা, তো আমি যদি ছোট্ট করে আরেকবার একটু রিক্যাপ করি, প্রথমে আমরা শিখলাম যে আমাদের মায়োসিস কোষ বিভাজনটা দুইটা, একটা 1 একটা 2। 1-এ 4টা পর্যায় থাকে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজের আবার 5টা উপপর্যায় আমরা পড়ে ফেলছি। তারপরে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, প্রত্যেকটা ধাপে কিন্তু আমার ক্রোমাটিড খুব সুন্দরভাবে থাকবে, কারণ আমার অ্যানাফেজ 1-এ সেন্ট্রোমিয়ারের কোনো বিভক্ত হয়নি, এবং টেলোফেজ 1-এর যে কোষ প্লেট, সেই কোষ প্লেট ক্রোমাটিড অবস্থা নিয়ে সে প্রবেশ করবে মায়োসিস 2-তে, এবং তার মধ্যবর্তী সময় সে একটা ইন্টারকাইনেসিস পর্যায়ে যাবে, যেই সময় সে আরএনএ বা প্রোটিনকে সংশ্লেষ করবে, ডিএনএকে কিন্তু করবে না। ডিএনএকে সে শুধুমাত্র একদম মায়োসিস 1-এর শুরুতে ইন্টারফেজ ধাপে প্রতিলিপন করে ফেলছে। এর পরবর্তীতে সে চলে যাবে মায়োসিস তোমার প্রোফেজ 2-তে যাবে, যেটা ঠিক আগের মতোই জল বিয়োজন হবে, একটু ঘন দেখবো আমরা, এবং আমার নিউক্লিয়াস তো ছিলই না, তখন থেকে আউট হয়ে গেছে। তো এখানে কি দেখবো, টেলোফেজ 1 যখন ছিল তখন কিন্তু আবার ফিরে আসছিল, তাই এই ধাপটাতেও আমরা মূলত একটু দেখাই তোমাদেরকে। এই যে টেলোফেজ ধাপে কিন্তু এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস কিন্তু ফিরে আসছিল, কিন্তু তোমরা যদি অ্যানাফেজ 1-এ যাও সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি বিলুপ্তি। তুমি যদি মেটাফেজ 1-এ যাও সেখানেও বিলুপ্তি। মূলত মেটাফেজ 1-এ আমার নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন পুরোপুরি বিলুপ্ত হয়ে ফিরে আসে টেলোফেজ 1-এ, সেইটা নিয়ে আবার তারা চলে যায় প্রোফেজ 2-তে। প্রোফেজ 2-তে দেখো আস্তে আস্তে আমার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস সব কিছুই কি বিলুপ্ত হতে শুরু করে, এবং পরবর্তীতে মাঝ বরাবর যে অবস্থা মেটাফেজে শিখেছি প্রত্যেকটাই হবে। অ্যানাফেজের ক্ষেত্রে আমার সেন্ট্রোমিয়ারটা অ্যানাফেজ 2-তে এসে ভাগ হয়ে যাবে, এবং আলাদা হয়ে যাওয়ার কারণে এটাকেও কিন্তু আমরা বিভিন্ন বর্ণমালার মতো দেখি, VLJI। অ্যানাফেজ 1-এও সেম, অ্যানাফেজ 2-তেও সেম। আর শেষে হচ্ছে টেলোফেজ 2, যেখানে হচ্ছে একদম তামা করে আমরা 4টা কোষ পেয়ে যাই, সেটা হচ্ছে 4টা হ্যাপ্লয়েড কোষ পাই। তো মায়োসিস যে এত কিছু আপু পড়লাম, কারণটা কি? প্রথম কথা, আমার জনন কোষ সৃষ্টি। আমার জনন কোষ যদি সৃষ্টি না হয়, আমার প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না, এবং একইভাবে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা মূলত যখন অ্যানাফেজ 1 করি, তখনই আমরা দেখি যে ক্রোমোজোম সংখ্যাটা আসলে 4 থেকে 2-এ হয়ে যায়, এবং এর জন্য এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলে। এবং এটা হওয়ার কারণটা কি? কারণ মানুষের যা বৈশিষ্ট্য, তার তৈরি হওয়া যে জাইগোট, সেটারও বৈশিষ্ট্য যাতে সেম হয়, কারণ যৌন জননে N আর N মিলে 2N হয়ে থাকে, এবং 2N-ই একটা মানুষের প্রকৃত ক্রোমোজোম সংখ্যা হওয়া।
এরপরে চলে আসি প্রজাতির স্বকীয়তা। ওই যে যেটা বললাম, যদি তোমার এখন 3N 4N হয়, তোমার মানুষের বৈশিষ্ট্য থাকবে না, তুমি ডাইনোসরও হয়ে যেতে পারো। তারপরে আসি বৈচিত্র্যে, অবশ্যই বৈচিত্র্য থাকে। এই যে ক্রসিং ওভার হয়, সেই কারণেই তো তারতম্য হয় না, সবাই তো আর দেখতে একই রকম হই না। সেটা হয়ে থাকে কোথায়? মায়োসিস ওয়ানের প্যাকাইটিনে। অভিব্যক্তি, গ্যামের সৃষ্টি বা বংশবৃদ্ধি, যৌনক্রম, মেন্ডেলের সৃষ্টি, তো এগুলাই মূলত আমরা শিখলাম। ক্রসিং ওভারের কৌশল বা প্রক্রিয়া সেটা তো আমরা বুঝতে পারছি যে হোমোলোগাস ক্রোমোজোমের মাধ্যমে একটা এক্স বা কায়েজমা সৃষ্টি হয়, কায়েজমার অংশটা থেকে আলাদা হয়ে সেগুলা ক্রস সেকশনের মাধ্যমে সেখান থেকে আমরা মূলত নতুন কিছুর সৃষ্টি করি। মূলত ক্রসিং ওভারটা সেটার মাধ্যমে হয়ে থাকে। তো এই যে দেখো সুন্দর করে চিত্র দেওয়া। তো আমরা এগুলাই শিখলাম মূলত আমাদের আজকের ক্লাসটাতে। আশা করি মায়োসিসের তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো। আমরা যখন এসএসসি লেভেলে ছিলাম, আমরা খুব ছোট্ট করে আসলে জিনিসটা পড়েছিলাম, যে মানে আসলে কিছুই লেখা ছিল না। মায়োসিসের আমি বলবো জাস্ট 2%ই তোমরা শিখেছো, যেটা অ্যাকচুয়ালি অ্যাকুরেটও ছিল না। কিন্তু এখন যেহেতু তুমি ইন্টার লেভেলে উঠেছো, আশা করি তুমি বুঝতে পারছো যে তুমি কতটা বড় হয়ে গিয়েছে। এখন কিন্তু তোমার পড়াশোনার প্রেশারটাও বেড়ে গিয়েছে। আশা করি প্রতিটা ধাপ তোমরা বুঝতে পেরেছো। যখন আমরা আগামীতে ক্লাস করব, ইনশাল্লাহ প্রতিটা ধাপ আমরা আরও ডিটেলসে পড়াশোনা করব, এবং পাশাপাশি আমরা কিছু অ্যানিমেশন ছবিও দেখব যে আসলে কিভাবে জিনিসগুলো হয়। তাহলে তোমাদের জন্য জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইচএসসি 28 খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মনোযোগ দিয়ে পড়াশোনাটা শুরু করো। আর হ্যাঁ, এমন না যে আমি পুরো ছুটিটাই শুধু ঘুমিয়ে খেয়ে ঘুরে ফিরে বেড়াবো। হ্যাঁ, অবশ্যই ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, প্রতিটা জিনিসই প্রয়োজন। কিন্তু পাশাপাশি কিন্তু তোমার আগামী যে দিনগুলো আসছে, আগামী যে চ্যালেঞ্জগুলো আসছে, সেগুলোর জন্য প্রস্তুত হতে হবে। তো এইচএসসি 28 ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে।